একটা ঘড়ি আছে, ঘড়িটা সে পুরোনো দিনের ঘরে, আর ট্যাং ট্যাং পুরো মানে মনে হচ্ছে 1 সেকেন্ড 1 ঘন্টার বেশি। সেই ঘরটাতে ওরা কি করেছে, পার্টি করেছে, ওই ঘরটাতেই শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে ও ফিল করছে যেন ওর কাছে কেউ এসছে। আমার বাবা একটা কথা বলেছিল, যখন তুমি ভয় পাবে বা কোনো কিছু দেখতে পাবে মুখ বন্ধ করে রাখবে, তুমি যদি কথা বলো তুমি অ্যাটাক করবে। আমি তখন ক্লাস 7-এ পড়ি, ওর নাম ছিল শেরু, তো একটু পাশেই 2টো বাড়ি পরেই ওর বাড়িটা। তো একদিন কি হয়েছে, বাবা খেতে বসেছে, যে ওর সঙ্গে খেলতে চলে গেছি। ওদের যে বাউন্ডারি ওয়াল ছিল মাথার সাইডে লেগেছে, এক্সপায়ার করে যায়, মারা গেল। তবে জলের তলায় যদি কেউ ডুবিয়ে দেয় আর ওপর থেকে যদি কেউ চিৎকার করে, কিরকম একটা সাউন্ড শুনবে, হালকা একটা সাউন্ড আসে না, কিরকম একটা হয় না, আমি ঠিক শিখতে ফিল করছি কিন্তু কিছু বুঝতে পারছি না। তো তখন বাজে হচ্ছে 7টা, 7:15 বাজে প্রায়। রাস্তাটা পুরো সোজা লম্বা হয়ে চলেছে, আর দুপাশে না মোটা মোটা গাছ। লুকিং গ্লাস দিয়ে দেখছি আমার পেছনে কেউ একজন বসে, কিন্তু আমি যেই বললাম আমি তো কাউকে তুলিনি গাড়িতে। সেদিনকে একটা বিভৎস ঘটনা ঘটে, জাস্ট একটা আওয়াজ এলো, চল খেলে। আজ ওই প্রশ্নের উত্তরটা আমি পাইনি। তুমি ফোন নাম্বারই বলো না, ফোন নাম্বারে কত রকম ইয়ে রয়েছে। লাস্ট 3টে সংখ্যা কি আছে তোমার? 871। 871, ঠিক আছে। ভূত প্রেত অকাল্ট এগুলো তো কেতু নাম্বার কত? 7। তাই তো করি আমি, অকাল্টে কর্ম দিচ্ছে। ব্যাস ভাই, তুমি বিন্দাস থাকো, জীবনের সব থেকে বেশি সাকসেস তুমি, কেউ তোমায় সরাতে পারবে না। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার সঙ্গে রয়েছে অতনুদা, এবং অতনুদার কাছে রয়েছে 2টো ঘটনা, তাই না? একদম 2টো ঘটনা, এবং তার পাশাপাশি অতনুদা একজন বাস্তু এক্সপার্টও। সো ঘটনার পাশাপাশি আমরা কিছু বাস্তু রিলেটেড কথাও শুনবো, এবং আমার নিজেরও অনেক কিছু জানার আছে বাস্তু রিলেটেড, অনেক কথা, সব উত্তর দেওয়া যাবে। আমারও সেন্স খুব কম বেসিক্যালি বাস্তু নিয়ে। বাট তার আগে ঘটনাটা শুনি। সবার আগে তুমি যে ঘটনাটা আমায় বলেছিলে, সেই ঘটনাটা আমি চাই তুমি অডিয়েন্সকে বলো। মানে একদম নিজের ব্যক্তিগত কথা, মানে যেটা আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার বাড়ির লোক ছাড়া বাইরের লোক কেউ জানেনি আজ পর্যন্ত এই ঘটনাটা। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমার বাড়িটা 3 তলা, আর আমার যে বন্ধু আর ছিল আমার ইয়েতে তখন সল্টলেকে ছিল, ঠিক আছে। বাড়িটা আমার বাড়ি 3 তলা, আর ওর বাড়িটা হচ্ছে 1 তলায়। তো একটু পাশেই 2টো বাড়ি পরেই ওর বাড়িটা। ওর নাম ছিল শেরু শর্মা, ওরা আর কি পাঞ্জাবি ছিল, শর্মা, আর ডাক নাম ছিল রাজু। এবার ব্যাপার হচ্ছে যে ছোটবেলা থেকেই একসঙ্গেই মোটামুটি বড় হয়ে গেছে, প্রায় সমান এজেরই। একদিন কি ওর মানে যখন ওর বাড়ির একটা প্রবলেম ছিল যে ওর সাধারণত কারোর সঙ্গে মিশতে দিত না। আচ্ছা, ওর বাড়ির লোকরা খুব একটা বাইরে ছেলেদের সঙ্গে যে আমরা খেলতাম, যে খুব একটা বাইরে বেরোতে দিত না। তো ভালো কথা, কিন্তু আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমি ওর বাড়ি যেতাম, ও আমার বাড়ি আসতো, এরকম একটা ব্যাপার ছিল। ওর মার এই ব্যাপারে কোনো প্রবলেম ছিল না, মানে আমি গেলেও কোনো ব্যাপার না, ও এলেও আমার কাছে কোনো ব্যাপার না, জিজ্ঞেস করে নিত তো ওর বাড়িতে আছে, ব্যাস এইটুকু। ওর বাড়িটা যেহেতু 1 তলা ছিল, তো ওর বাড়িতে আমরা ক্রিকেট খেলতাম, মানে ছাদে। কেন কি ওর বাড়িটা এরকম ছিল না, রাস্তা মানে বাড়িটা, আর পেছনেও একটা রাস্তা, সামনের দিকেও রাস্তা, দুদিকে রাস্তা, মাঝখানে বাড়িটা। তো এবার খেলতে খেলতে কখনো বল পড়ে যেত বাইরে, কিন্তু আমার বাড়িতে হবে না। আমার 3 তলা বাড়ি হলে বলটা পড়ে গেলে কেউ তুলে দেওয়ার নেই। তো ছোটবেলায় আমরা কি করতাম, যদি বল পড়ে যেত, কাকু একটু বলটা তুলে দাও, বলটা একটু তুলে, একটু করে দিলে আমাদের বলটা নিয়ে নিতাম আমরা। এই জন্য খেলতে কোনো অসুবিধা হতো, এই জন্য বাড়িতে ছাদে গিয়ে খেলতে কোনো অসুবিধা হতো না। একটা সব থেকে বড় প্রবলেম কি হতো আমার, মানে আমাদের সময়টা ছিল অন্যরকম, পুরো অন্যরকম ছিল। যে মানে সকালবেলায় রেডিওতে খবর হতো তখন, ঠিক আছে, আকাশবাণী কলকাতা, আজকে বিশেষ খবরগুলো শুরু। তখন মোটামুটি আমি বই খোলা 7:30 মানে তখন বই খুলে বসে যেতে হবে, আর ঠিক 9:30 বাজবে, বই বন্ধ, স্নান করো, খাওয়া দাও, স্কুল চলে যাও, ব্যাস। এর বাইরে কোনো রুটিনের কোনো এদিক ওদিক হবে না। তার আগে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমার খুব ছোটবেলাটা মনে পড়ে গেল, আমারও ছোটবেলা, আমাদের ছোটবেলা কিন্তু প্রায় 90% একই। সকাল 9:30 মধ্যে
উঠে স্নান করে স্কুলের জন্য রেডি হওয়া। আর সকালে মোটামুটি 7টা 6:30টার মধ্যে উঠে পড়তে বসতেই হবে। এটা একদম আমাদের সকালে ঘুম থেকে উঠে টিভি দেখছি। ও বাবা, আজকের দিনে এগুলো বদলে গেছে, আজকে কিন্তু বদলে গেছে, ঠিক আছে। আজকে তো লাইফস্টাইল অনেক বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। আর মোবাইল ছিল না, আরো বেশি মোবাইল ছিল না, সব থেকে বড় আমাদের আনন্দটাই ছিল, আমাদের জীবনটা আনন্দপূর্ণ ছিল। মানে আমাদের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, স্কুলে যাওয়ার কত আনন্দ ছিল যে স্কুল যেতে হবে এরকম ব্যাপার নেই, ঠিক আছে। স্কুল থেকে ফিরতাম 4টের সময়, ফিরলাম, ফেরার পরে খাওয়া দাওয়া করেই বাইরে গিয়ে খেলতে যাব। এবার একদিন কি হয়েছে, ওর বাড়িতে আমি যাইনি, ও ছাদে মাঝে মাঝে একাই খেলতো। ওর ছাদটা কিরম ছিল, মানে ওই পিলারের ওপর যে পাঁচিলটা হয়, মানে বাউন্ডারি ওয়াল, মানে পাঁচিল যেটা হয়, মানে আলছে বলে বাংলা, যেটাকে বলে আলছেটা। আর ওই পিলারের তলা থেকে যে ফ্লোরটা, ছাদের ফ্লোরটা, সোজাসুজি নামলে তো কোন হয়ে যাবে, কোন হবে তো, ওটা কোন ছিল না ওদের। কেন কি, কোন হলে জলটা জমতো, তো ফ্লোরে ছাদের ইয়ে হবে বলে ওদের ওখানটা না এরকম ঘোরানো ছিল, মানে একটু হাফ রাউন্ড মতো ছিল, হাফ রাউন্ড করে, মানে যাতে জলটাই কোণে না জমে, মানে গড়িয়ে যাবে। তো একদিন কি হয়েছে, ওই বল পড়ে গেছে আর ওইখানে পাটা পড়েছে। ওই কোনটাতে পাটা পড়েছে, মানে যেহেতু এরকম রাউন্ড করা, ওখানে পাটা পড়াতে পাটা স্লিপ করে উল্টে গেছে সামনের দিকে, বাইরে নিচে পড়েছে। আর ওদের যে বাউন্ডারি ওয়াল ছিল, মাথার সাইডে লেগেছে, একদম ও কোমায় চলে গেল। হয়তো মা বাবা আগে জানতো এই ব্যাপারটা, মানে আজকে আমি বলছি, সত্যি বলছি, দেখো আমার গায়ের লোম দাঁড়াচ্ছে, মানে দিনটা তুমি বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে। কোমায় চলে গেল, তখন এত ট্রিটমেন্ট ভালো ছিল না, তো আমাদের এখনকার মতো ট্রিটমেন্ট এত ছিল না। তো হসপিটালে ভর্তি ছিল, 2 দিন করার পর এক্সপায়ার করে যায়, মারা গেল। তো যখন বডি নিয়ে এসছে, মা আমি গেছি, বাবাও ছিল, স্বাভাবিক ব্যাপার, যেতে হবে না, সামনে গেছি। তো ওদের লোকজন অনেক, ঠিক আছে। তখন এই কাঁচের গাড়ি ছিল না, লরি ছিল, বড় লরি নিয়ে এসেছিল, আমার মনে পড়ে এখনো, ছবিটা পুরো চোখের সামনে ভেসে ওঠে। লরি নিয়ে এসছে, তো লরি থেকে ওকে বাড়িতে নিয়ে গেছে, প্রচন্ড কান্নাকাটি। তো মা বললো, এখানে থাকবি না তুই, তাহলে তোর একটা এফেক্ট পড়ে না, বাচ্চাদের উপর একটা এফেক্ট পড়ে। খেলতাম, একমাত্র আমারই ভালো বন্ধু ছিল। ওকে নিয়ে আমাকে নিয়ে বাড়ি চলে এসছে। তো আমার বাড়িতে খারাপও লাগছে, আমি তো জানলায় বসে, ওদের বাড়িটার মানে রাস্তাটা যেটা ঠিক আমার একটা জানলার থেকে দেখা যাচ্ছে। তো এবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, ঠিক আছে। তখন আমি জানলায় বসে বসে দেখছি। এবার গাড়িতে তোলা হয়েছে, তোলার পরে আমি মা দুজনেই জানলাতে ছিলাম। আর সেই সময় আমাদের বাড়িতে ফোন আসে একটা, ওই ঘরে ফোন ছিল না তখন, ঘ্যাং করে বাজতো, সেই ফোন বেজে ওঠে। মা যথারীতি ফোনটা ধরতে গেছে। তুই বললি তোমার বাড়িতে ফোনটা আসে? হ্যাঁ, তোমার বাড়িতে? আমার বাড়িতে ফোন এসছে, ঠিক আছে, আমার বাড়িতে ফোন এসছে। তো মা আমার সঙ্গে দাঁড়িয়ে ছিল, মা চলে গেছে ফোনটা ধরতে। তুই বললে বিশ্বাস করবে না, লরিতে সবাই উঠে যাওয়ার পর আমি শেরুকে দেখছি দাঁড়িয়ে আছে নিচে। তুমি বিশ্বাস করতে পারবে না, আমি নিজের চোখে দেখেছি, গায়ে কাটা দিয়ে শেরু দাঁড়িয়ে আছে। মানে আমি জাস্ট মাকে চিৎকার করে ডেকেছি, মা দেখো দাঁড়িয়ে রয়েছে শেরু, ঠিক আছে। মা এসে যখন বলছে কোথায়, তুই চ এখান থেকে, মা বুঝতে পেরেছে কিছু একটা প্রবলেম হতে পারে, মা সরিয়ে নিয়েছে। তো গাড়ি চলে গেছে, আমার মাথায় ঢুকলো না, আমি একদম শিওর দেখেছি ওকে, মানে এরকম কোনো ভুল নেই। মাথায় ওর অ্যাকচুয়ালি ছোট্ট মাথায় একটা ইয়ে ছিল, পাগড়ি ছিল, আর কাপড় দিয়ে ওই মাথাটা ঢাকা থাকতো সবসময়। তখন ছিল পুরো মানে ব্যান্ডেজ করা, শুধু একটা সাইডে ওর একটা রক্তের দাগ ছিল, স্পষ্ট দেখেছি, বাস কোনো ভুল নেই এখানে, একদম স্পষ্ট দেখেছি। আজকে এটার কোনো ভিত্তি নেই, হয়তো ভুল দেখেছি বা আমার ভালো লাগার জন্য দেখেছি, হয়তো কিছু মনে হতে পারে। আমি তোমায় প্রথমে বললাম না, আমি ঘুমিয়ে পড়ার রোগ আছে একটা। সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে ঠিক 10:30 বাজলে খেতে দিত, আর 10:30 তো আমাদের সময় সল্টলেক পুরো ফাঁকা, মানে তখন মানে কিছু নেই আর কি। 10:30টার মধ্যে সবাই সবার বাড়িতে, তখনকার দিনে সবার বাড়িতেই 10টা 10:30টার পর কেউ কারোর সঙ্গে আর ঘুমিয়ে পড়তো সবাই, ঠিক আছে। তো 10:30টার সময় মানে মা খেতে দিচ্ছে, বাবা খেতে বসে গেছে, আমাকে ডাকছে, ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়েছি। আমি দেখলাম ও এসছে আমার কাছে, এসে বলে চল খেলে, ও বলতো চল খেলে, ঠিক আছে, মানে বাংলাটা একটু অদ্ভুত ছিল, চল খেলে। তো আমি বললাম যে এখন কোথায় গেল, তখন দেখছি বিকেল, আমি দেখছি পুরো বিকেল তখন। তো আমাকে বললো তো একটা দেখি ক্যাম্বিস বল নিয়ে এসছে। তোমার হয়তো জানা থাকবে যে আমাদের ছোটবেলায় না অনেক ধরনের বল পাওয়া যেত, রবার্ট ডিউস বল,
ক্যাম্বিস বল, তারপর কি বলে ওটাকে, ডিউস বল, ডিউস বল না, কর্কেট বল, কর্কেট বলতাম, কর্কেট বল বলতাম, ঠিক আছে। তো নস্টালজিক করে দিচ্ছে, ঠিক আছে, কর্কেট বল ছিল। তো আমাদের ওই মানে ক্যাম্বিস বল কেনার মতন পয়সা আমাদের বাড়িতে পেতাম না, পরিষ্কার কথা। তখন ওই 18 টাকা 19 টাকা ছিল দাম, ওটা আমাদের পক্ষে এফোর্ড করা প্রবলেম হতো। তখন মা বাবা দিত 5 টাকা 4 টাকা 10 টাকা দিত, খেলো যতক্ষণ খেলো ওটা নিয়ে, ঠিক আছে। তো ওই ক্যাম্বিস বল আমরা খেলতাম না, পেতাম না আর কি। ক্যাম্বিস বল দেখে আমি খুব কস্টলি হয়ে যেত আমাদের কাছে তখন, ঠিক আছে। ওই ক্যাম্বিস বলটা কি হয়েছে, আমাকে দেখাচ্ছে ক্যাম্বিস বল, চল খেলে, ঠিক আছে। তো চল খেলে বলে আমি বিকেলবেলা খেতেই হবে, খেলতেই যেতে হবে। তো আমাদের ঘরটা কিরম ছিল, ডাইনিং এর পাশ দিয়ে আর একটা দরজা আছে, ওখান দিয়ে বেরোলে আমাদের মেন গেট। তো মা খেতে দিচ্ছে, বাবা খেতে বসেছে, বাবা সাইডে এরম বসেছে, মা পেছন করে খেতে দিচ্ছে, আর আমি কি করেছি, ওর সঙ্গে খেলতে চলে গেছি, দরজা খুলে নিচে চলে গেছি, ঠিক আছে। এবার মা ঘুরলে তো দরজাটা দেখবেই, দরজাটা খোলা। এবার নিচে আমাদের ক্লবসেবেল গেট থাকতো, তালা দেওয়া। রাত্রিবেলায় যখন আসতো তবে ক্লবসেবেল গেট বন্ধ করে ওপরে আসা হতো। তো এবার মা দেখছে দরজা খোলা, দরজা খোলা কেন, এত রাত্রে কে দরজাটা খুললো? তো আমাকে দেখছে ঘরে যে আমি নেই। তো রাত্রিবেলা নিচে গেল কেন, দৌড়ে গেছে নিচে। তো গিয়ে দেখছে যে আমি গেটটা ধরে হাতটা বাড়িয়ে রয়েছি, ক্লবসেবেল গেটটা ধরে হাতটা বাইরে রয়েছে, ঠিক আছে। তো হাতটা বাইরে রয়েছে, মা এসে ডাকছে, তুমি কখনো এরকম দেখবে যে তোমার জলের তলায় যদি কেউ ডুবিয়ে দেয়, আর উপর থেকে যদি কেউ চিৎকার করে, কিরকম একটা সাউন্ড শুনবে, হালকা একটা সাউন্ড আসে না, কিরকম একটা হয় না। আমি ঠিক সেটা ফিল করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। মায়ের আওয়াজটাকে ফিল করছি, আমি কিছু বুঝতে পারছি না, মানে করতে পারছি, দাঁড়িয়ে আছি। মা যখন টেনে আমাকে একটা চড় মেরেছে, আমার মা খুব রাগী ছিল, ঠিক আছে। রাত্রিবেলা এখানে নিচে আমি না হঠাৎ করে হতভম্ব যে আমি এখানে কি করছি, কেন এসেছি আমি বুঝতে পারছি না। ভয় পাওয়ার কিছু হয়নি, আমি তোমায় বলছি, গল্পটা শুনলে সত্যি বিলিভ করতে বাধ্য হবে যে কি ঘটনা আমার সঙ্গে ঘটেছে। ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাকে, আমি ঘরে ঢুকে এসেছি, ঘরে দেখছি এসে আমার হাতে বলটা। আচ্ছা, যদি ও নাই আসে, আমার ক্যাম্বিস বলটা কে দিল? আজ ওই প্রশ্নের উত্তরটা আমি পাইনি। আজ পর্যন্ত আমি ভাবতে পারিনি এই ক্যাম্বিস বলটা আমার হাতে কোথা থেকে এলো। তো বাবা বাংলাদেশের লোক ছিলেন, বাবা কিছু তান্ত্রিক কিছু মন্ত্র বা কিছু এগুলো ছোটখাটো অল্প অল্প ভালো জানতো। তো বাবাকে বললাম, মানে বাবার পাশে গিয়ে বসেছি। বাবা রাগিও না, আবার খুব ফ্রেন্ডলিও না, মানে বাবার নর্মাল ছিল, ঠিক আছে। তো বাবা বললো, নিচে গেছিলি কেন? ঠিক আছে, আমি ভাবছি বলবো কি বলবো না বুঝতে পারছি না, যে বাবাকে ব্যাপারটা বলবো, খুলে বলবো না বুঝতে পারছি না। তো আমি ভাবলাম না, বলাটা উচিত। তো বাবাকে বললাম, বাবা এরকম আমি শেরুকে দেখলাম, শেরু এসছিল, এসে আমাকে খেলতে বললো। তো আমি জানি বিকেলবেলা দেখলাম, আমি বেরিয়ে গেছি নিচে। তো বাবা বুঝতে পেরেছে কিছু তো ডিফারেন্স আছে, কুছ তো হ্যাঁ ভাই। তো বাবা আমাকে কিছু ব্যবস্থা করলো, করার পরে আমাকে পুরী নিয়ে চলে গেল। আচ্ছা, পুরী জগন্নাথ দেবের মন্দির হচ্ছে এমন একটা দেবের মন্দির, জগন্নাথকে মানে জগন্নাথ দেব হচ্ছে ওটা ধাম, অরিজিনালি ধাম কিন্তু জগন্নাথের, যেখানে ভূতেদেরও দেখা হয়, মানুষদেরও দেখা হয়, সবাইকে, জগতের দেব কিন্তু, ঠিক আছে। জগন্নাথ দেখা হয় মানে, হ্যাঁ, ভূতেদের জন্য এখানে খাওয়ানো হয় ভূতদের, তাই? ইয়েস, তুমি জানবে যে দেখবে খাবার ফেলে দেওয়া হয়, ঠিক আছে, যাতে ভূতেরাও খেয়ে তারাও তৃপ্তি পায় বা তাদেরও কিছুটা উপকার হয়, ঠিক আছে। জানবে যাদের মনে করো কেউ তন্ত্রক্রিয়া করেছে বা কেউ কিছু করেছে, কোনো রকম ভূত পিশাচ বা কিছু হয় না, পুরী হচ্ছে বেস্ট। পুরী গেলে পুরীর মন্দিরের ভিতরে একটা এমন ভাইব্রেশন আছে ভীষণ বড়, যেটা মানে আমি আর কোথাও ওই ভাইব্রেশনটা ফিল করতে পারিনি। একটা জিনিস জানবে যে জগন্নাথের মুখে অত বড় বড় চোখ, কারণ হচ্ছে জগন্নাথ কিন্তু সবকিছু জগৎকে দেখছে। জগতের নাথ জগন্নাথ, এটা বুঝতে হবে। জগতে যেমন শক্তি আছে, অপদেবতা আছে, সব আছে, পুরীতেই একমাত্র, জগন্নাথ ধামেই একমাত্র কিন্তু এই অতৃপ্ত আত্মাদের জন্য কিন্তু তাদের প্রসাদ পায়, তারা অতৃপ্ত আত্মাদের জন্য। কেউ যদি না জানে, পুরী যারা যায় জিজ্ঞেস করতে পারে যে অতৃপ্ত আত্মাদের জন্য কিন্তু খাদ্য প্রদান করা হয়। তো বক্তব্য হচ্ছে পুরী গেলাম, পুরী যাওয়ার পরে আসার পর থেকে সত্যি কথা বলছি, আমি সেরকম কিছু ফিল করিনি আর একদম।
এটা হয়ে যাওয়ার পরে আবার আমার সঙ্গে ঘটনা ঘটে। আমার জীবনে ছোটবেলা থেকে গাড়ি চালানোর খুব শখ। এই যে ঘটনাটা ঘটবে এবার, যেটা তুমি বলবে, এটা কি ওই ঘটনাটার সাথে কানেক্টেড? অনেকটা, মানে অনেকটা না, ওইটাই। ঠিক আছে, দেখো পুরীতে প্রত্যেক বছর তোমায় যেতে হবে যদি কাটাতে হয়। আচ্ছা, আমার যখন 22 বছর বয়স, ঠিক আছে, আমার ছোটবেলা থেকে আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বাড়িতে গাড়ি ছিল। তো আমি গাড়ি চালানোটা হচ্ছে আমার একটা কি বলবো, মানে প্যাশন তো ছেড়ে দাও, মানে ওটা ছাড়া আমি পারবোই না, সবকিছু চলে যায়। গাড়ি আমার বেস্ট, মানে গাড়ি চালানোটা হচ্ছে একটা, তখন আমার এইরকম ছিল যে কোনো মতে গাড়ি যদি কোনোভাবে চালাতে পারি, ব্যাস আর কিচ্ছু নেই, চাই না দুবেলা খেতে না দাও তাও ঠিক আছে, কিন্তু গাড়ি চালাতে পারি। আমারও হয়, মানে আমার মানে আমি যদি 3-4 দিন গাড়ি না চালাই আমার মনে হয় কি যেন করছি না। এবার মানে আমার রোজ গাড়ি চালাতে হয়। কেউ ধরো মানে তোমাকে যদি বলে না যে চল আমার একটু গাড়ি চালিয়ে দিবি, তুমি তো নাচতে না, দরকার পড়লে আমি পয়সা দিয়ে তোর গাড়িটা চালিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। আমি খুব খুশি গাড়ি চালানোর ব্যাপারে। তো গাড়ি তো আমার একটা এত এরকম ছিল, গাড়ি চালানোর খুব শখ। এবার আমি একটু বড় হয়েছে, ওই 22 বছর বয়স তখন। তো আমার বন্ধুর দাদার বিয়ে হয়েছে, মানে অ্যাকচুয়ালি বন্ধুর দাদা না, বন্ধুর দাদার বন্ধু আর কি, ঠিক আছে। এবার ওর বহরমপুরে যাবে, মানে বিয়ে এখানে হয়েছে, বহরমপুরে ওরা যাবে, ঠিক আছে। তো আমাকে বলছে কি রে যাবি নাকি ওদের ছেড়ে দিয়ে আসতে? আমি তো ভাই এক্সাইটেড, মানে আমি তো যাবোই, এত দূর গাড়ি চালানোর শখ পেয়েছি, শখ পূর্ণ করবো পুরো, ঠিক আছে, গাড়ি চালাবো। তো সকালবেলা বেরিয়েছি, আর আমার ছিল অ্যাম্বাসাডার গাড়ি। তখন এই কুলেন ফুলেনের ব্যবস্থা ছিল না, যে গাড়ি যতক্ষণ চলো কুলেন দিয়ে ঠান্ডা ছিল না, জল ডালতে হতো, ঠিক আছে। তো গাড়ির কাঁটা দেখছি হিট থেকে একটু উঠছে, তো বললাম একটু দাঁড়াই, তাহলে দাঁড়িয়ে এবারে জল টল ঢেলে নিলাম। এই করতে করতে গেছি বহরমপুর। তো বহরমপুর তো ছেড়ে দাও, বহরমপুর থেকে যে কত ভেতরে তুমি চিন্তা করতে পারবে না। তো যাওয়ার পরে ওদের বাড়িতে যখন গেলাম, তো ওরা খুব আদর যত্ন, এবার না বোর লাগছে, এতক্ষণ তো গল্প টল্প ছিল, আর গাড়িতে টেপটাও ছিল না, খারাপ হয়ে গেছিল। মানে এই যে গান শুনতে শুনতেও আসবো, আনন্দ করতে করতে অনেকটা রাস্তা ভাবছি যাচ্ছি। বহরমপুর থেকে ছাড়লাম, এবার কৃষ্ণনগর ঢুকবো, প্রায় কৃষ্ণনগর ঢুকছি, তো প্রচুর লোক হাত দেখাচ্ছে, মানে আগেকার দিনে ছিল ওই শাটেলটাই, ঠিক আছে, হাত দেখিয়ে দাদা ওখানে যাবো, 5 টাকা 10 টাকা এরকম। তো কৃষ্ণনগর আগের থেকে অনেকগুলো লোক দেখেছি হাত, তো লোকগুলোকে দেখে আমার ঠিক পছন্দ হয়নি, বুঝলে তো, মানে সবাইকে দেখে আমার পছন্দ হয় না, না ওর সবাই গল্পই বা কি করবো, তো কথা বলবো। এটা তোমাকে আমি বলবো, তখন বাজে হচ্ছে 7টা, 7:15 বাজে প্রায়, ফিরছি কৃষ্ণনগর থেকে, অনেকটা চলে এসেছি, রাস্তা মোটামুটি অন্ধকার হয়ে গেছে, রাস্তাটা পুরো সোজা লম্বা হয়ে চলছে, আর দুপাশে না মোটা মোটা গাছ, আর নিচু অনেকটা, দু সাইডে কিছু জলের মতো হয়ে রয়েছে, মানে ওই জমিতে হয়তো জল বা বিল বা কিছু কন্টিনিউ। তো আমি প্রত্যেক কটা লরিকে ওভারটেক করে করে সামনে এগিয়ে এসেছি। এবার এগিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি মানুষের মুখে দেখবে কিছু গন্ধ হয়, দেখবে কারোর সঙ্গে কথা বলতে দেখবে মুখের একটা গন্ধ পায়, ঠিক আছে। হঠাৎ করে সেখানে একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ বিটকেলে। আমি ভাবছি বাইরে ওই সার ফার দিয়ে পচায় কিছু, সেসবের গন্ধ হয়তো বেরোচ্ছে, ব্যাস এরকম যাচ্ছি। এবার গাড়ি চালিয়ে চালিয়ে যখন যাচ্ছি, এবার পেছনে আমার সব লরিগুলো চলে গেছে, ঠিক আছে। লুকিং গ্লাস দিয়ে দেখছি আমার পেছনে কেউ একজন বসে রয়েছে, ওকে। কিন্তু আমি যেই বললাম আমি তো কাউকে তুলিনি গাড়িতে, তো কেউ উঠলো বলে আমি ঘাটটা ঘুরিয়ে দেখতে গেছি, ঘাটটা যে ঘুরে দেখছি কেউ নেই, আবার দেখছি লুকিং গ্লাসে বসে আছে। এবার ভালো করে ভাবো, আমার পেছনে কেউ লাইট চাললো, ঠিক আছে, আর তুমি আয়না দিয়ে আমাকে দেখছো, ঠিক আছে, তুমি আমার কিন্তু চেহারা দেখতে পারবে না, তুমি আমার কিন্তু ছায়াটা বুঝতে পারবে, যে একটা বসে আছে, একটা স্ট্রাকচারটা বুঝতে পারবে তুমি আমার, ঠিক আছে। দেখছি এরকম ভাবে বসে আছে কেউ, ঠিক আছে, গাড়িতে। আমি দেখার পর আমার বাবা একটা কথা বলেছিল, যখন তুমি ভয় পাবে বা কোনো কিছু দেখতে পাবে, মুখ বন্ধ করে রাখবে, কখনো কোনো কথা বলবে না। তুমি যদি কথা বলো তুমি অ্যাটাক হবে, তুমি ওর মধ্যে ঢুকে যাবে। আমার মাথায় এই কথাগুলো রয়ে গেছে, ঠিক আছে, কারণ আগে ঘটনাগুলো এক্সপিরিয়েন্স রয়েছে আমার সঙ্গে। তো আমাকে বাবা কিছু কিছু জিনিস বলেছে যেগুলো করা উচিত না। তার মধ্যে একটা কথা হচ্ছে মুখে কোনো কথা বলবে না। আমি জাস্ট ঘুরেছি ঘাটটা, দেখেছি কেউ নেই, আর একবার তাকিয়েছি নেই, মানে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পেছনে ঘুরে নেই। তোমায় বললে বিশ্বাস করো না, জাস্ট একটা আওয়াজ এলো, চল খেলে। আজও আমি কথা বলতে গেলে আমার সারা শরীরে লোম দাঁড়িয়ে যায় সেই দিনটা ভাবলে। রিয়েলি মানে গুজবাম্পস দিল, এখনো পর্যন্ত সেটা স্টে করে আছে। চল খেলে, তখন বুঝে গেছি যে আবার আমার প্রতি বোধহয় সেই এফেক্টটা রয়েছে। আমি তোমাকে কি বলবো, মানে মনে হচ্ছে 1 সেকেন্ড 1 ঘন্টার বেশি
একটা সেকেন্ড আমার কাছে 1 ঘন্টার বেশি মনে হচ্ছে। আর তুমি বললে বিশ্বাস করবে না, লরিগুলো যে কত দূর চলে গেছে আমার থেকে, আর আমার আগে একটা গাড়ি নেই, কোনো লোক নেই, পুরো রাস্তাটা যতটা হেডলাইট পড়ছে ঠিক ততটা দেখতে পাচ্ছি আমি। এখনকার মতন অত জোরালো লাইট তখন ছিল না গাড়িতে। আমি খালি ভাবছি যদি আমার কোনোভাবে স্টিয়ারিং ঘুরে যায় বা কিছু হয়, আমি সোজা গিয়ে গাছে মারবো, আর নাহলে নিচে পড়বো। একদম ফুল মাইন্ডকে একদম সোজা রেখে স্টিয়ারিং ঠিক করে ধরে রেখে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি, আমি। গাড়ি চালাতে চালাতে তুমি বললে বিশ্বাস করবে না কতক্ষণ যে লেগেছে আমার একটা লোকালিটি পৌঁছতে, ভাবতে পারবে না। তুমি চালিয়েই যাচ্ছ, মানে তুমি বলছো একটা সেকেন্ড, মানে 1 সেকেন্ড আমার 1 ঘন্টার মতো মনে হচ্ছে। জানি না কেন রাস্তা শেষ হচ্ছে না, আমি বুঝতেই পারছি না। কোনো লোকালিটি নেই, কিচ্ছু নেই, চলে যাচ্ছে গাড়ি চলছে শুধু। তখনকার দিনে গাড়িতে পুরোনো অ্যাম্বাসেডার 80-85 তোলা মানে অনেক পিক আপ, এখনকার গাড়ির মতো না। তুলে দিয়েছি, আমি জানি কোনো ভাবে আমি এদিক ওদিক করবো না। ভাবো তখন যদি একটা টায়ার বাস্ট হতো, শেষ। যদি আমার স্টিয়ারিং কোনো মতে ঘুরে যেত, শেষ। কিচ্ছু হতো না, মানে কিচ্ছু করার ছিল না। সেফ আমি কোনো কথা বলিনি, ওয়ার্ড ইউজ করিনি। তার মানে শেরু রয়ে গেছিল, রয়ে যায়, এবং শেরু অতৃপ্ত হয়ে রয়ে গেছে, তারপর আত্মার শান্তি হয়নি। দেখো একটা কথা বলি, তোমার জন্ম ছকে যতটা তোমার আয়ু আছে, তার আগে তুমি যদি কোনোভাবে মারা যাও, তাহলে তোমার অতৃপ্ত হয়ে সেই তত বছর তোমাকে ভোগ করতে হবে। কিন্তু জন্মছকে যদি আমার সেরকম গোচর চলে আসে যেখানে আমার তোমার কিছু ভুল ক্রিয়ার জন্যই তুমি কিন্তু করবে, তোমার জীবনে কর্মফলই তোমাকে করাবে, তাহলে তো এটা জীবন। আচ্ছা তুমি একটা কথা বলো, ভাবো ভালো করে। আজ আমার কাছে তোমার পডকাস্ট এসে আমার আজকে মনে হচ্ছে কথাটা, কেন ওর বাবা মা কারোর সঙ্গে মিশতে দিত না? কেন বলো? ইটস মেবি কেউ হয়তো তাকে বলেছিল যে ফাঁড়া আছে বা কিছু আছে বা কোথাও সমস্যা আছে, কিছু হয়তো বলেছিল, হয়তো সে জানতো। তা না হলে কেন মিশতে দিত না? শুধুমাত্র পাঞ্জাবি বলে মিশতে দিত না, এটা নয়, এটা তো নয়। আর তখনকার সময় এতটাও যেমন কিছু ছিল না, আমাদের সব আমরা ছোটবেলায় এখন অন্ধকারে চলে যাচ্ছি, অন্ধকারের দিনে তখন এতটা ছিল, এরকম কিচ্ছু ছিল না। আমরা কোনোদিনও ভাবিনি এসব জিনিস, যে ওর জিনিস খাবার। আমি তোমার ঘটনাটা শুনে মানে আমি অনেক ভয় লাগলো আমার, লিটারালি। বিশেষ করে অ্যাকচুয়ালি এটা ভয় কিনা জানি না, আমি রিয়েলাইজ করেছি। এরপর কোনোদিনও আর শেরুকে ফিল করেছো? না, আমি পরে আমার লাস্ট, ওইটা আমার জীবনের লাস্ট ওকে ফিল করার। ঠিক আছে, আমার জীবনে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটা ঘটনা তোমাকে বলি, রিসেন্ট একটা ঘটনা বলছি। একটা মেয়ে, ঠিক আছে, মানে আমার ক্লায়েন্ট আর কি, সে নার্সিংহোমে চাকরি করে। তো এরকম ও 5 তলায় ওর ইয়েটা রয়েছে, নার্সিংহোমের নাম বলা যাবে না, ঠিক আছে। তো যখন লিফটে উঠতে যাচ্ছে, লিফটটা অনেক ভর্তি, ঠিক আছে, ভিড় আছে। তো নিজের আজকের দিনে মেয়েরা দেখবে সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু পছন্দ করে, কারণ যাতে বডি ওয়েট কমে, এইটাই ব্যাপার। ও বলছে যে নিচেই তো নামবো, তো আমি হেঁটেই নামবো। তো হেঁটে নিচে নামছে। তো 4 তলায় যখন এসছে, ওখানে সিসিইউ রয়েছে। তো ওখানে গিয়ে একজন হাতে ব্যান্ড মতন থাকে, ওতে ওর নাম দেওয়া থাকে এবং তাদের ব্লাড গ্রুপ কিছু দেওয়া থাকে, ওটা দেখে বোঝা যায় আর কি। তো একটা এরকম লোক এসে বলছে যে এরকম মানে আমি আমার বেডটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু দেখিয়ে দেবেন। তো বলছে হ্যাঁ ঠিক আছে। তো বেড নাম্বারটা দেখে নিয়েছে, 413 না কত এরকম ছিল একটা নাম্বার সামথিং। তো ওই নাম্বারটা যেই শুনে নিয়েছে, মানে দেখে নিয়েছে ওর 413, তো ও ভেতরে ঢুকে নার্স যারা থাকে বলে তোমার 413 বেডের পেশেন্ট কোথায় জিজ্ঞেস করেছে। বলে না 413 খালি হচ্ছে। ঠিক আছে, বলে খালি হচ্ছে মানে? তো পেশেন্ট তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো বলে পেশেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে না, পেশেন্ট মারা গেছে। মেয়েটার মানে মনে হলো, বলে আমাকে যে দাদা আমি বিশ্বাস করি না, মনে হলো মাটিটা ফাঁক হয়ে গেছে, আমি ঢুকে গেছি ভেতরে। কি এক্সপ্লেইন করবে এটাকে? এরপরে ওর আরো জানার ইচ্ছে হয়েছে যে লোকটাকে দেখলাম কি সেইটাই কি, নাকি আমার সঙ্গে কেউ মজা করলো। আজকের দিনে অনেক সব প্র্যাঙ্ক চলে না এসব, ঠিক আছে। ও গেছে, গিয়ে প্যাকিং হচ্ছে, ওরা বলে প্যাকিং হচ্ছে, আমি জানি না এটা ওয়ার্ড কি বলে, আমাকে যেরকম বলেছে আমি সেটা বলছি তোমাকে, প্যাকিং হচ্ছে। তো গিয়ে যখন ওই ঘরের কাঁচ হয় ছোট, ওই কাঁচ দিয়ে গিয়ে দেখেছে যেই লোকটা ওকে বলেছিল সেই লোকটা শুয়ে আছে।
আমার কাছে এসে বলেছে, দাদা আমাকে কিছু একটা করো। মানে তারপর থেকে তুমি কি করলে? বলছি, ঠিক আছে, ওর পর থেকে ওর মধ্যে কি প্রবলেম হলো জানো? প্রথম তো ভয় পেয়েছে, এরপর থেকে ওর না একটা প্রচন্ড খিদে, এই খিদেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম হয়ে যায়। মানে ননভেজ মাংস খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, মানে এমনিতে বেশি খায় না জানো। আমি বললাম কি, সিঁড়ি দিয়ে নামে মানে তার হেলথ কনসাস, তো এক্সেস খাবে না। সেইখানে গিয়ে ও কি করছে, মানে মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, এই খাচ্ছে, শুধু খাবে খাবে করে যাচ্ছে। ও নিজে রিয়েলাইজ করেছে যে কিছু তো গন্ডগোল আছে আমার সঙ্গে, আমার কাছে এসছে। আমাকে কিছু উপায় বলেছি, যে উপায়গুলো করলে প্রবলেম থেকে সলিউশন পাওয়া যায়, ঠিক আছে। তুমি কিন্তু আউটস্ট্যান্ডিং স্টোরি টেলার। আমি জানি না এটা তোমার আগে কেউ বলেছি কিনা, কোনটা, যে তুমি একজন আউটস্ট্যান্ডিং স্টোরি টেলার। এত সুন্দর ঘটনাটা বললো, প্রথম ঘটনাটা আমি বিশ্বাস করি যে আপনাদেরও ঘটনাটা দুর্দান্ত লেগেছে, এবং আমার ঘটনাটা আউটস্ট্যান্ডিং লেগেছে। এত সুন্দরভাবে তুমি বললে পুরো ঘটনাটা। দেখো, যদি কোনো কিছু গল্প হয়ে থাকে না, সেটা একরকম হয়, আর যেটা সত্য হয় সেটার মধ্যে থাকবেই। এটা আমার সঙ্গে ঘটেছে। তোমার আরেকটা ঘটনা আছে, আমি সেই ঘটনাটায় যাবো, কিন্তু তার আগে আমি কয়েকটা জিনিস তোমার ব্যাপারে একটু জানতে চাই। তোমার বাস্তু নিয়ে ইন্টারেস্ট কখন থেকে এলো? একটু দাদার ব্যাপারে একটুখানি জানি, এবং দাদার সাথে একটু কথা বলি, তারপর একটা সেকেন্ড একটা আয়নার ঘটনা আছে, সেই আয়নার ঘটনাটাতে আমরা যাবো। তোমার বাস্তু নিয়ে ইন্টারেস্ট কবে থেকে এলো, মানে কেন, ওয়াই বাস্তু? দেখো, আমি নিজস্ব জীবনে আমি প্রবলেম এসেছিল না, আমি ছোট থেকে আমি অ্যাস্ট্রোলজির উপর অ্যাট্রাক্টেড, ঠিক আছে। আমি অ্যাস্ট্রোলজি দেখেছি, কি করে অ্যাস্ট্রোলজি করবে, কি করে প্রশ্ন বেরোবে, কি মানুষের প্রশ্ন, তুমি এই মুহূর্তে আমার কাছে এসছো কি জন্য এসছো, তোমার সমস্যা কোথায়, এগুলো সব বের করে নিয়েছি। মানুষ প্রচুর কষ্টে আছে আজকের দিনে, অনেক মানুষের প্রবলেম আছে। তুমি একটা যদি জেমস্টোন, তুমি তো প্রেসক্রাইব করে দিয়ে ছেড়ে দেবে যে আপনি এটা কিনে নিন, কিন্তু যদি একদম অরিজিনাল যদি পাথর হতে হয়, তার দাম আছে, কস্টলি। এটাকে জেমস্টোন বলা হয়, এমনি স্টোন বলা হয় না, জেমস বলা হয়, ঠিক আছে। কস্টলি হবেই, স্বাভাবিক ব্যাপার। কম দামের জিনিস কিনলে কাজ হয় না। মানুষ অ্যাস্ট্রোলজিকে বদনাম করে যে আমি তো পড়েছি, এত কিছু পড়লাম, কিছু হলো না আমার জীবনে, এসব ফেক, বিশ্বাস করি না, এগুলো লোকে বলে। তারপর আর একটা কথা হচ্ছে, জ্যোতিষ শাস্ত্রটা এরকম একটা শাস্ত্র, আমি বিশ্বাস করি আর বিশ্বাস করি না ঠিক মাঝখানে। যখন বিশ্বাস করি না বলে তখন তার সমস্যা নেই, আর যখন বিপদে পড়ে না, বিশ্বাস না করেও উপায় নেই, তখন উপায় করতে হয়। আর এর জন্য অনেক মানুষ আছে যারা এটাকে হাতিয়ার করে তাদের জীবন চলে, ঠিক আছে। এটা নয়, আমি ফিল করলাম যে আমি এর থেকে বের করবো কি করে মানুষকে। তোমার প্রবলেম তো আমি জেনে গেলাম, যে তোমার জীবনের সমস্যা কি আমি বুঝে গেলাম, কিন্তু তোমার সমস্যাটা যে হয়েছে তার থেকে বেরোবে কি করে, তুমি রাস্তাটা কি আছে। অনেক কিছু ধরনের রেমিডি হয়, যেমন সাউন্ড থেরাপি হয়, যেমন হচ্ছে তোমার মেডিটেশন হয়, অ্যারোমা থেরাপি হয়, বাস্তুর থেরাপি হয়, অনেক ধরনের থেরাপি। ধরো কারোর রাহুর প্রবলেম চলছে, রাহু তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ও শেষ করে দিচ্ছে, কিচ্ছু না, সকালবেলা সে বাঁশির যে আওয়াজ হয় না, বাঁশির আওয়াজের মিউজিক শোনো, রাহু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ইয়েস। ধরো তোমার কেতু প্রবলেম করে দিচ্ছে তোমাকে, তো তুমি এভরিডে মেডিটেশন করো না, মেডিটেশন তোমাকে কেতুর প্রবলেম সলভ করে দেবে। বা জিম যোগা মঙ্গল দোষ, মানে মঙ্গল যদি খারাপ হয়, মঙ্গল যদি প্রবলেম দিচ্ছে, তো তোমাকে জিমে যেতে হবে। আর মেডিটেট করলে বা ধ্যান করলে কেতু ঠিক হয়ে যাবে, কেতু ঠিক হয়ে যাবে। বাঁশির আওয়াজ শুনলে, কাঠের বাঁশির শুনে, ঠিক আছে, রাহু ঠিক হবে। এটাকে মানে এক একটা মানে সিম্পল সলিউশন। দেখো, সলিউশন আমাদের বাড়িতে থাকে, যে কোনো মানুষের জীবনে সলিউশন বাড়িতেই থাকে, ঠিক আছে। আমরা অ্যাপ্লাই করতে জানি না। তোমার রবির প্রবলেম রয়েছে, তো সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে। তুমি যদি মানে পূর্ব দিকে মাথা করে শোও না, তোমার রবি প্রবলেম এমনিই হবে। তো যাদের রবি ভালো আছে, হ্যাঁ, শুক্র নিয়ে কিছু বলো। শুক্র, ভেনাস হচ্ছে, তুমি যত মহিলাদের রেসপেক্ট করবে তোমার শুক্র ভালো হবে। মহিলাদের যারা রেসপেক্ট করে না, তারা অর্থনৈতিক ক্রাইসিসে ভোগে। তোমার ওয়াইফকে যদি তুমি সঠিক, আমি তোমার একটা ব্যাপার বলি, একজন খুব বিত্তবান মানুষ, প্রচুর পয়সা আছে তার কাছে, সে প্রত্যেকদিন এসকর্ট ডেকে তার শারীরিক ভোগ করছে, এবং সে তার বাড়িতে তো তার ওয়াইফকে চিটি করছে, কিন্তু তাও তো প্রত্যেকদিন তার টাকা বাড়ছে। দেখো, এখানে একটা ব্যাপার রয়েছে, এটা গ্রহগত কম্বিনেশন রয়েছে এবং বাস্তু রয়েছে। তোমার বাস্তু, আমি দেখেছি এরকম অনেক মানুষকে দেখেছি যে তার হাজবেন্ড ভুল কাজে লিপ্ত, ওয়াইফ জানে, কিন্তু ওয়াইফ কিছু বলে না। কিছু কিছু মানুষকে মেনে নিতে হয়, এটা কর্মা বলেছি প্রথম না, কর্মা, তোমার কর্মা তোমাকে এফেক্ট করে, ঠিক আছে।
এবার ধরো তুমি তোমার ওয়াইফকে চিট করছো, এটা সত্য কথা, তুমি কোনো না কোনো দিন প্রবলেমে পড়বে। তোমার শুক্র তো খারাপই হচ্ছে, শুক্র তোমার খারাপ হচ্ছে। তোমার যত, দেখো নেশা কোনোদিনও কমে না, নেশা দিন বাই দিন বাড়ে। আজ যার পেছনে তুমি 500 টাকা খরচা করছো, একদিন তোমার কাছে 5,000 টাকা খরচা করার ইচ্ছা হবে, একদিন তোমার 50,000 টাকা খরচা করার ইচ্ছা হবে না? তো ইচ্ছে যত হবে ততই তুমি ভুল দিকে যাবে। এবার প্রবলেম কি হচ্ছে, এবার তোমার হয়তো গ্রহগত কম্বিনেশন বা পূর্বজন্মের কিছু তুমি গুণ নিয়ে এসছো এই জীবনে। তোমাকে অ্যাস্ট্রোলজিতেও কিছু এমন একটা ট্রিক্স দেখো না, তুমি বুঝতে পারবে যে জীবনে আমাদের পূর্বজন্ম ছিল, এটা তো অনেকে বিলিভ করবে না। মানে তুমি যে তোমার জীবনে আগে একটা জীবন ছিল, তুমি কি জানো? না, জানি না তার ব্যাপারে, এটা বিশ্বাস করে না কেউ। আমি এটাকে শেষ করে নিয়ে নাহলে আবার বিয়ে হয়ে যাবে। সে কোনো রোগে পড়বে, না হলে তার কোনো অসুস্থ এমন হবে যাকে কেউ শেষ জীবনে দেখবে না। তুমি মিলিয়ে দেখো, শেষ জীবনে তাকে কেউ দেখবে না। শুক্র খারাপ হয়ে যাচ্ছে। শুক্র খারাপ হয়ে যাওয়া মানে শুধুমাত্র অর্থ নয়, শুধুমাত্র ওয়াইফ না, শুক্র মানে হচ্ছে তোমার জীবনের আরাম, যেটা শেষ হয়ে যাবে। তোমার আরাম চলে যাবে তোমার জীবন থেকে, এইটাই হচ্ছে ব্যাপার। এই যে শুক্র ভালো হলে জানবে তোমার ভালো এসি হবে, নরম গদি হবে, সুন্দর ওয়াইফ হবে, এগুলো হবে। তোমার ভালো গাড়ি থাকবে, এগুলো তোমার থাকবে, বাই ডিফল্ট তোমার হয়ে যাবে। কারোর, শোনো রাখো একটা গল্প, একটা ছোট্ট কথা বলি। কারোর ধরো মাইনে 20,000 টাকা, প্রত্যেকদিন BMW করে ঘোরে, সব থেকে বড় দামি হোটেলে গিয়ে খায়, সব থেকে বড় হোটেলে গিয়ে থাকে, ফ্লাইটে যাতায়াত করে। কি করে? শুক্র ভালো তো, তার মানে তো কি করে করছে? এমন একজনের কাছে চাকরি করছে যে এগুলো করছে, দামি গাড়ি করে তার সঙ্গে সে যাচ্ছে, ভালো হোটেলে কাছে তাকে পাশে বসিয়ে রাখতে হচ্ছে, ফ্লাইটে করে যাচ্ছে তাকে সঙ্গে নিয়ে যেতে, সবকিছু হচ্ছে। শুক্র ভালো আছে। এইবার যদি মহিলাদের তুমি রেসপেক্ট করো, তো তোমার অটোমেটিকলি ভেনাস ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হবে। মহিলাদের প্রতি যদি নজর তোমার খারাপ হবে, তা তোমার শুক্র খারাপ হবে। আজ না হলেও কাল তোমার সময়, এর উপর ডিপেন্ড করে দশা, অন্তর্দশা, প্ল্যানেটারি পজিশন, অ্যাসপেক্ট, মানে এই মুহূর্তে গোচর ফল কি বলছে, অনেকগুলো ফ্যাক্টর। সাবজেক্টটা তো এইটুকুনি না, শুধু আমার একটা কথাতে তো শেষ হয়ে যাবে না, প্রচুর কাহিনী রয়েছে। শুক্র কি করে ভালো হবে, খারাপ হবে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং আমার মনে হয় যে এটা আপনাদেরও মাথায় অনেক সময় এসছে, অনেকে আমাকে নিজেও পার্সোনালি জিজ্ঞাসা করেছে। সেটা হচ্ছে যে রং, কালার্স, বাস্তুতে কালার্স। এই যে আমি নতুন বাড়ি করেছি, আমি বাড়ির দেয়ালে কি রং করব? এটা রং করাটা দুরকম ভাবে হয়। এক, মানুষ নিজের এস্থেটিক সেন্স থেকে রং করে। দুই, মানুষ কারোর বাড়িতে দেখেছে কোনো একটা কালার, সেটা সে এসে চেপে দিয়েছে। এবং তিন, আমি দেখেছি এখনকার দিনের বড় বড় যত ফ্ল্যাটস তৈরি হচ্ছে বা বড় বড় যত তোমার হাই রাইজেস তৈরি হচ্ছে, ওখানে বাস্তু এক্সপার্টকে দিয়ে দিচ্ছে, যে বাইয়ার তার সাথে, যে বাস্তু এক্সপার্ট আপনাকে বলে দেবে আপনি কি রং করবেন, আপনি কোথায় কি রাখবেন, আপনার ঘরের চেয়ারটা কোথায় থাকবে, আপনার টিভিটা কোথায় থাকবে, রান্নাঘরটা কোথায় হবে, এবং পুরোটাই পড়াশোনা কোথায়, এবং পুরো ফ্ল্যাটটাই তৈরি হচ্ছে একদম বাস্তুকে মাথায় রেখে। তো এখন তার মানে বাস্তুর প্রতি মানুষের একটা অ্যাওয়ারনেস বাড়ছে, এবং হাই রাইজে যখন বাস্তুর অ্যাওয়ারনেস বাড়ছে, তার মানে সমাজের একটা ভালো ইনকাম করার স্তর, তারা কিন্তু বাস্তুকে বিলিভ করছে। এবং বড় বড় কোম্পানি ক্রিয়েট হলেও বাস্তু দেখেই কোম্পানিটা ক্রিয়েট হচ্ছে, যে এখানে এটা থাকবে, ওখানে ওটা থাকবে। এই যে কালার্সের ক্ষেত্রে তুমি যদি কিছু বলো যে বাড়িতে রং কি করা উচিত এবং কিভাবে করা উচিত, কি এর বেসিক ফর্মুলাটা? দেখো, প্রত্যেকটা মানে ডিরেকশনের আলাদা আলাদা কালার রয়েছে, ঠিক আছে? প্রথম হচ্ছে আমরা উত্তর দিক থেকে শুরু করি, কেন কি 0 ডিগ্রি উত্তর থেকে আমরা শুরু করছি। উত্তর হচ্ছে ওয়াটার ডিরেকশন, ঠিক আছে? ওয়াটার ডিরেকশন মানে কি জল তত্ত্ব। তা জল তত্ত্বের জলের রং কি হয়? জলের রং হচ্ছে নীল, সবাই জানি আমরা। তাহলে জল তত্ত্ব নীল হতে পারে। আচ্ছা, জলের তাহলে অ্যান্টি কি হবে? লাল হবে। জলের রং নীল মানে আমরা এমনি ধরে নিলাম এটাকে। তুমি যদি সমুদ্রে যাও কি কালার দেখতে পাও? ব্লু দেখতে পাই, ঠিক আছে? আমরা ছবি আঁকলেও জলের রং নীলই দিই। তো এই যে নীল রংটা করা হচ্ছে, এই জন্য নর্থ ডিরেকশন নীল খুব ভালো। কিন্তু এবার জলের অ্যান্টি কে আগে বলো? জলের অ্যান্টি কে হবে? আগুন হবে, ঠিক আছে? তা আগুনের কালার কি? হলুদ বা কমলা, লাল, মেনলি লাল, হ্যাঁ লাল বা হলুদটা অ্যাকচুয়ালি বাস্তুতে বলে আমার মনে হয় মাটিটা লাল না, মাটিটা লাল, মাটিটা হচ্ছে হলুদ, ইয়েলো, ঠিক
ঠিক আছে, আর্থ এনার্জি ইয়েলো কালার, ঠিক আছে, ওকে, আমি বলে দিচ্ছি তোমার। তো এখানে যদি তুমি রেড কালার করে ফেলো কোনোভাবে, ইয়েলো কালার করে ফেলো, তো জানবে এটা প্রবলেম হয়ে যাবে। কেন? আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস ভালো করে বোঝাই, জল আর মাটি দুজন বন্ধু না শত্রু? বন্ধু না, বন্ধু না, টোটাল শত্রু। কেন? এই যে ধরো গ্রামে যাও, দেখবে গঙ্গায় জল বেড়েছে, পাড় ভেঙে চলে গেছে, ও আচ্ছা আচ্ছা, তো জল মাটিকে নষ্ট করে দেয়, ঠিক আছে, ওকে, তো মাটিকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যান্টি। তাহলে আমি কি বললাম, মানে আর্থের কালার হচ্ছে ইয়েলো, তাহলে ইয়েলো তুমি যদি তোমার নর্থ ডিরেকশনে করে দাও, ব্লকেজ। আচ্ছা, মানে নর্থ হচ্ছে জলের ডিরেকশন, জলকে ব্লু কালার দিয়ে ডিফাইন করা হচ্ছে, সেখানে যদি আমি ইয়েলো করি মাটি, প্রবলেম, বাগুনের কালার করে দিই, প্রবলেম হয়ে যাবে, জল নষ্ট হয়ে গেল, জল তত্ত্ব খারাপ হয়ে গেল। যাদের যাদের বাড়িতে জল তত্ত্ব খারাপ আছে না, তাদের যাদের ফায়ার তত্ত্ব খারাপ, মানে সাউথ ইস্ট ডিরেকশন। সাউথ ইস্ট ডিরেকশনটা হচ্ছে অগ্নিকোণ, 90% লোক জানে এখন। অগ্নিকোণে যদি তুমি ইয়েলো কালার করো, ব্ল্যাক কালার করো, একটা কথা বলি, বড় বড় বিজনেসম্যান, অনেক অর্থশালী, ঠিক আছে, বাড়িতে এসি কেনা কোনো ব্যাপার না। তো একটা এসি যদি সাউথ ইস্টে লাগাও না, তোমার টাকা আছে আটকে যাবে, ব্লকেজ হয়ে যাবে। মানে তুমি কোনো কাউকে দিয়েছো টাকা, তোমার বিজনেসে কাউকে কোনো জিনিস দিয়ে, মানে সার্ভিস দিয়েছো, তার টাকা এই দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু, টাকা আটকাতে থাকবে, টাকা আটকাতে থাকবে। কারণ সাউথ ইস্ট অগ্নিকোণ, অগ্নিকোণ দেখো, অগ্নিকোণ কি হয় ভালো করে ভাবো। তুমি এক্ষুনি ধরো একটা লটারিতে 1 কোটি টাকা পেলে, কি হবে তোমার ফিলিংস কিরকম হবে? খুব আনন্দ লাগবে, অবাক লাগবে, নট আনন্দ, তুমি দেখবে শরীর গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, সিরিয়াসলি হিট হয়ে যাবে। যখন তুমি হঠাৎ করে কিছু পেয়ে যাও না, তো তোমার দেখবে শরীর গরম হয়ে যায়। এটা অগ্নিতত্ত্ব। আমাদের শরীরটা হচ্ছে পঞ্চতত্ত্বের আন্ডারে, পৃথিবীটাও পঞ্চতত্ত্বের আন্ডারে, ঠিক আছে। এই পঞ্চতত্ত্ব মানে আমাদের 360 ডিগ্রির মধ্যে জোডিয়াক হচ্ছে আমাদের 360, সেরকম বাস্তুতে হচ্ছে 360 ডিগ্রি। পূর্ব দিক বললে, তুমি একটা রং বললে, প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা রং হয়। নর্মালি যারা বুঝতে চাইবে তাদের পূর্ব দিক হচ্ছে সবুজ রং হবে, উত্তর দিক নীল রং, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিকটা হচ্ছে রেড কালার বা রেডের যে কোনো শেড, আর সাউথ ওয়েস্ট হচ্ছে ইয়েলো কালার, আর বাকি এদিকটা ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত পুরোটা হোয়াইট কালার হচ্ছে বেস্ট, আইডিয়াল, ওকে, আইডিয়াল, ঠিক আছে। এর মধ্যে অ্যান্টি কালার পড়ে যাবে। তো অ্যান্টি কালার, কালারগুলো কি করে, আমি একটা কথা বলি ভালো করে বুঝবে, এই রংটা কেন মানবো? তোমার মনে হতে পারে আমি এই রংগুলো করলে আমার সব ঠিক হয়ে যাবে, ইম্পসিবল, হতেই পারে না, এটা বলতেই পারে, যে কোনো মানুষ বলতে পারে। বাড়িকে আমরা ভবন বলি, এই ভবন থেকে কিন্তু আমাদের ভাবনার সৃষ্টি হয়। আমরা কোন কাজটাকে কিভাবে করব, এটা ভাবনার সৃষ্টি হয় ভবন থেকে। আর এই ভবন থেকে ভাবনার সৃষ্টি হয়, আমাদের যেরকম ভাবনা হয় আমাদের সেরকম কর্ম হয়, আর আমাদের যেরকম কর্ম হবে সেরকম রেজাল্ট পাবো। তো আলটিমেটলি তুমি তখন সাকসেস পাবে না লুজার হবে, এটা তোমার বাড়ি বলে দেবে, রাইট, এটা এফেক্ট। ধরো কারোর বাড়িতে, মানে আমাদের যদি জোডিয়াকটাকে ভালো করে বুঝি, আমাদের নর্মাল মানুষ মানে উত্তর পূর্ব সাউথ ওয়েস্ট এগুলো সব বুঝে, ঠিক আছে, 4টে দিক আছে, 4টে দিকের বাইরেও বুঝে, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এগুলো বুঝে যাবে সবাই, ঠিক আছে। কিন্তু এটা টোটাল মানুষকে ম্যাক্সিমাম, আমি যদি বলি, ধরো ফোন করে বললাম যে আপনার নর্থে দেখুন আপনার এটা পড়ে আছে, বা সাউথ ওয়েস্টে এটা পড়ে আছে, এই জিনিসটা সরিয়ে দিন। সাউথ ওয়েস্ট মানে কোন দিকটা বুঝতে পারে না, ওয়েস্ট জানে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা বুঝে গেল, ব্যাস। এই যে একটা ডিরেকশন ইস্ট ডিরেকশন, এটাকে 8 ভাগে বিভক্ত করা, 8টা ভাগ আছে এর মধ্যে, ঠিক আছে। এই 8টা ভাগকে 11.25 হচ্ছে এক একটা এফেক্ট, মানে ডিরেকশন, ঠিক আছে, একটা ডিরেকশনে, ইস্ট ডিরেকশনে। পূর্ব দিক, এখন যদি বলে যে পূর্ব দিকে সূর্য ওঠে না, এটা সত্যি। এখন মনে হতে পারে যে পূর্ব দিকে সূর্য ওঠে না, তো অদ্ভুত কথা। পূর্ব দিক নয়, শীতকাল গ্রীষ্মকালে দেখবে সূর্য নর্থের দিকে, নর্থ পোল থেকে ওঠে, নাহলে সাউথের দিক থেকে ওঠে, ঠিক আছে। তাহলে এক্সাক্ট পূর্ব দিক হচ্ছে না, কম্পাস তোমায় বলবে এক্সাক্ট পূর্ব দিক কোনটা, যেটা পূর্ব দিক সেটাকে সেন্টার করলে 8টা ভাগে ভাগ করতে হবে সেখানটা। এই 8টা ভাগের মধ্যে বলছি এই মাঝখানটা যদি পূর্ব দিক হয়, কখনো সূর্য একটু পূর্বের ডান দিক থেকে ওঠে বা একটু বাঁ দিক থেকে। এবার কম্পাস ডান দিক বা দিক, কম্পাস যে দিকটা ইস্ট ধরবে সেইটা হচ্ছে ইস্ট। এবার সেটাকে 8 ভাগে বিভক্ত করতে হয়, এই এক একটা ভাগ আলাদা আলাদা করে। দেখো 11.25 তুমি 8টা ভাগ করো, দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি 4টে দিক হলে কত, 360 ডিগ্রি। সব থেকে ভালো হচ্ছে এই 360 ডিগ্রি আমাদের বাস্তু। এই 360 ডিগ্রির মধ্যে যেমন 360 ডিগ্রি জোডিয়াকেও রয়েছে, আমাদের এটাতেও রয়েছে।
আর একটা সব থেকে বড় কথা, যে বাড়ির মধ্যে বাস্তু কি হয়, এই 360 ডিগ্রি আমাদের শরীরে, সারা শরীরে 360টা জয়েন্ট রয়েছে। এভরিথিং ইজ কানেক্টেড, সবকিছু কানেক্টেড। পৃথিবীতে যতটা জল আছে মানুষের শরীরও ততটা জল রয়েছে। বুঝতে হবে, যে সাবজেক্টকে মানুষ বোঝে না, আজকের দিনে সব থেকে বেশি মানে দুঃখও লাগে আবার হাসিও পায়। যে সাবজেক্টের গুরুত্ব সব থেকে বেশি সেটার কিন্তু মূল্য নেই, এটা বুঝতে হবে। দেখবে অনেক ভুল জিনিস মানুষ অনেক বেশি ইউজ করে, কিন্তু ভালো জিনিসকে মানুষ ইউজই করতে যায় না। তো হঠাৎ করে মানুষের অ্যাক্সিডেন্ট হলো, কেন হলো? জন্মছকে মঙ্গল, কেতু বা রাহু যদি কানেক্ট করে একসঙ্গে, মঙ্গলের সঙ্গে রাহু বা কেতু বা শনির সঙ্গে কানেক্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা জানি। দশা পিরিয়ডও খারাপ হলে হতে পারে। কোন বাড়িতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হবে? কোন বাড়িতে বেশি সব থেকে অপারেশন হবে? কোন বাড়িতে? নর্থ ইস্টে যাদের ছুরি কাঁচি এগুলো পড়ে আছে। অনেকের বাড়িতে হতে পারে একটা মানে সেখানে হয়তো বেসিন লাগিয়েছে বা এমন কিছু লাগিয়েছে যেখানে দাড়ি কাটার জিনিসপত্র রয়েছে, শেভিং করার জিনিস রয়েছে, ছুরি কাঁচি ছুঁচ রাখা রয়েছে না, তো বাড়িতে দেখবে অ্যাক্সিডেন্ট অপারেশন কন্টিনিউ চলতে থাকবে। একটা ছুঁচ মানুষের জীবনকে বদলে দিতে পারে বস। ছুঁচ সাউথ ওয়েস্টে একটা ছুঁচের কৌটো থাকুক, কি হবে? হাজবেন্ড ওয়াইফ আলাদা, যাদের আছে তারা বের করতে পারবে, আর যাদের নেই প্রুফ করার জন্য রেখে দেখতে পারে। সব থেকে আইডিয়া যে কতটা এফেক্ট করে। প্রুফ এট হাই কস্ট। আলপিন টু এলিফেন্ট, এভরিথিং ইজ এনার্জি। প্রত্যেকটার মধ্যে এনার্জি রয়েছে, কোনোটা গুড এনার্জি, কোনোটা ব্যাড এনার্জি। নেগেটিভ জিনিস রাখার জায়গা রয়েছে, পজিটিভ জিনিস রাখার জায়গা রয়েছে। মানুষের জীবনে সমস্যা আসে কেন সেটাও বাস্তু থেকে দেখে বলা যায়। তোমার বাড়ির মেন গেট ভেরি ইম্পর্টেন্ট, কত ডিগ্রিতে রয়েছে মেন গেট। অনিল দেবতা বলে একজন দেবতা রয়েছেন, ঠিক আছে, 140। এখানে মেন গেট যদি হয়ে থাকে, তোমার সন্তানকে কখনো মানুষ করতে পারবে না। সন্তান অবাধ্য হবেই, ভুল কাজে লিপ্ত হবেই। তুমি 230-তে চলে যাও, 230 ডিগ্রি দেখতে হবে। এটা তো কম্পাস না খুললে তো হবে, কম্পাস না করলে হবে না। বাড়ির সেন্টারে দাঁড়িয়ে একদম দেখো 230 ডিগ্রি, সেখানে তোমার মেন গেট পড়েছে, ঠিক আছে। একটা বাড়ি যদি কম্পাস এবং বাস্তু অনুযায়ী যদি সঠিক জিনিস সঠিক জায়গায় রাখা যায়, একটা মানুষের জীবন অনেকটা সমস্যা মুক্ত হতে পারে। একদম অনেকটা সমস্যা মুক্ত হতে পারে, কারণ সহজে তো খরচা করতে পারবে না মানুষ, এত খরচা করেও কিছু পাচ্ছে না। হয়তো জেমস্টোন কেনা খরচার ব্যাপার, রেমেডি কেনা খরচার ব্যাপার হতে পারে। সাধারণ জিনিস যদি চেঞ্জ করেও মানুষ উপকার পায়, তাহলে ক্ষতি কোথায়? এরকম নয় বাজার থেকে 10টা জিনিস কিনতে হবে, তোমাকে লাগাতে হবে। তোমার জীবনের প্রবলেম সরে গেলে তোমার জীবন আলোকিত। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরো আমাদের এখানে লাইট জ্বলছে, আমাদের দেখতে পাচ্ছে লোক, লাইট অফ হয়ে গেলে দেখতে পাবে? দেখতে পাবে না। তো ধরো লাইটের আগে কেউ একটা চাদর রেখে দিয়েছে, তাহলে আমাকে দেখতে পাচ্ছে না, চাদরটা সরিয়ে দিলেই তো লাইট। তো তার জন্য কি এক্সট্রা কিছু লাগাতে হলো? সকালবেলা সূর্য উঠেছে, ঘরে পর্দা, মোটা পর্দা লাগিয়ে রেখেছে, ঘর অন্ধকার, ভাই আমার পর্দাটা সরিয়ে দাও, তাহলেই হবে। এটাই তো কাজ, এর থেকে বেশি কিছু নেই। মানুষের জীবনে সুখের পরিমাণ সব থেকে বেশি, দুঃখের পরিমাণ কম, কিন্তু মানুষ রিপিটেডলি দুঃখটাকে চিন্তা করে করে দুঃখটাকে বাড়িয়ে তোলে। এটা ঠিক কথা, এটা একদম ঠিক, আর কিচ্ছু না। এবং যে বারবার নিজেকে এটা বলতে থাকে যে আমি দুঃখী, আমার সাথে খারাপ হচ্ছে, তার জীবন আরো আমার সাথেই সব খারাপ হয়, আরো বেশি হবে, তার সাথে আরো খারাপ হয়, আরো হয়। আচ্ছা, ডিপ্রেশন কি কারণে হয় গো? ঘরের মধ্যে কি জিনিস রাখলে মন চঞ্চল হবে? কোন জিনিস মন চঞ্চল হবে? মন চঞ্চলের জিনিস এক একটা বয়সের জন্য এক এক চঞ্চলতা, সবার জন্য এক চঞ্চলতা নয়। ধরো এডুকেশন করছে বাচ্চা, পড়াশোনা করছে না, খুব পরিষ্কার, পড়াশোনা করতেই বসতে চাইছে না। এবার তাদের দেখতে হবে যে ওয়েস্ট ডিরেকশন, যেখানে পশ্চিম দিক, যেখানে তার থেকে একটু সাউথ ওয়েস্টের দিকে যাও, ঠিক আছে, এটাকে বলে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন। এখানে যদি তুমি বাড়িতে কোনো ফুটবল রেখে দাও, ক্রিকেট ব্যাট রেখে দাও, মোবাইল ফোন রেখে দাও, এন্টারটেনমেন্টের জিনিস রেখে দাও, তোর উপরেও অ্যাট্রাক্টেড। তুমি যে কোনো বাড়িতে দেখে নাও, যে কোনো বাড়িতে ওয়েস্ট টু সাউথ ওয়েস্টের মাঝামাঝিতে যা যা জিনিস আছে, বাচ্চা সেটার উপর অ্যাট্রাক্টেড। মায়ের ড্রেসিং টেবিল আছে না, ছেলেও লিপস্টিক লাগাতে শুরু করে দেয়,
ছেলে হলেও চুল আঁচড়াতে চুল আঁচড়াতে টাক ফেলে দিল, কারণ ওর যখনই পড়তে বসবে ওইখানে অ্যাট্রাক্ট করবে। ওখানে ফ্রিজ রেখেছো না, খেতে বসলে খিদে পেয়ে যাবে, তাহলে কি ওখানে কিছুই রাখা উচিত, বইপত্র বাস, সিম্পল। এইটাই পর্দা সরানো, বাস। ওখানে বই রেখে দিলে না, তো অটোমেটিকলি পড়তে বসলে পড়ার দিকেই মন আসবে। এবার বক্তব্য হচ্ছে ওখানে তো পড়তে বসলো, কিন্তু প্রবলেম হচ্ছে যে সে কোথায় মানে বসছে পড়তে, এটা কিন্তু জোডিয়াক থেকে বের করতে হয়। তোমার জন্ম ছক বিচার করতে হবে। ধরো 12 রাশি, ঠিক আছে, ধরো কারোর জন্ম ছকে দেখা গেল যে মেষ হচ্ছে তার 12 রাশি পড়ছে, তাহলে তাকে পূর্ব দিকে বসানোই যাবে না। আবার ধরো তার মিথুন বৃষ রাশিতে ধরো বললো তার 12 রাশি, তাহলে নর্থ ওয়েস্টে বসানোই যাবে না। দু ধরনের বাস্তু হয়, একটা হচ্ছে জন্ম ছকের উপর ভিত্তি করে একটা বাস্তু হয়, একটা ইন জেনারেল বাস্তু হয়। দু ধরনের বাস্তু হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বাস্তু হয়। মানে যেমন ধরো আমার বিজনেসের রান হচ্ছে না, বিজনেস এগোচ্ছে না, ক্লায়েন্ট আসছে না, তাহলে আমার জন্ম ছকের সঙ্গে পার্টিকুলার ডিরেকশনে তোমায় কোথায় প্রবলেম পড়েছে বলে দেওয়া যাবে। ওটা খুব পার্সোনালাইজ। ওটা তো আরেকটা হচ্ছে তুমি আমার ছক না দেখলে বুঝতে পারবে না যে আমার জন্য কোনটা বেস্ট ওয়ার্ক করবে। নর্মাল বাস্তুতে বলতে পারবো যে তোমার এই দিকে এই জিনিসটা রাখাতে তোমার এই ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু আমার গ্রহ যদি কোনো একটা ভুল করে রাখে তখন তো আবার ওটার সাথে কনফ্লিক্ট করবে। ওই জায়গাটাতেই ওই জিনিসটা তখন সরিয়ে ফেলতে হবে। খুব সামান্য ব্যাপার এটা, মাইনর অবজারভেশন। হ্যাঁ, এটা কিছুই না, এটা টোটালটা ক্যালকুলেশন। আমি যেমন বললাম না, এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ওই। কিন্তু একটা জিনিস আজকের দিনে অনেক ভুল বাস্তুর একটা কনসেপ্ট মানুষের মাথায় চলে। কেউ বলে বাড়ির মাটি নিয়ে এসো, কেউ বাড়ির ধুলো নিয়ে এসো। এগুলো হচ্ছে একদম মানে কি বলবো, এগুলো তো আগেকার দিনে ওঝাগুনিনদের করতে দেখতাম। দেখো এটা তো এডুকেশন নেই। আচ্ছা, তুমি একটা ধুলো বা মাটি নিয়ে এলে আমার কাছে, ঠিক আছে, আমি কি করব? শুকবো, গন্ধ শুকবো, জিভ দিয়ে চেটে দেখবো, কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করবো বাস্তু আছে কিনা? এগুলোর কোনো যুক্তিযুক্ত ব্যবস্থা নেই, কিন্তু মানুষ এগুলো করে আমি আনন্দ পায়। যেটা বুঝেছি যে ওভারঅল এই অ্যাস্ট্রোলজি বলো বা বাস্তু বলো, এই সবকটাই অনেক অনেক কিছুর অনেক সম্ভাবনার পারমুটেশন কম্বিনেশন, এবং এই পারমুটেশন কম্বিনেশনটা যে যত ভালো করতে পারে সে তত ভালো অ্যাস্ট্রোলজার, সে তত ভালো বাস্তু। কিন্তু আমাকে তো বলতে হবে না, আমাকে জন্ম তারিখ দিয়ে দাও, বাড়ি তো আমি বলেই দেবো তোমাকে কোথায় আছে, হ্যাঁ, বাড়ির কোন ডিরেকশনে কি রেখে দিয়েছো আমি তো দেখেই বলে দেবো। জন্ম ছক দেখে বলে, ছক দেখে বোঝা যায় যে এটা এটাই করবে বা এটাই করতে পারে। চেম্বারে এলে আমি তো ছক দেখলেই বলে দেবো বাড়ি এই জায়গায় এইগুলো করেছেন, এগুলো ভুল আছে। তো বলে ভাই আমার এরকম হয়েছে, শোনো ভালো করে, মানে এটাই ওই অভিজ্ঞতার পারমুটেশনটা, যে এই গ্রহটা যদি এই গ্রহের সাথে থাকে তাহলে এই লোকটা এটা করার দিকে বেশি প্রোন, বেশি এটা করবে। এই তো তোমার তো সব বুঝেই যাও তুমি সহজে। একটা সব থেকে বড় হাইট হয়েছিল যে দিল্লির এক ক্লায়েন্ট, ঠিক আছে, তাকে রেফার করেছিল আমার কাছে। তো আমি তাকে বললাম যে আপনার বাড়ির ঠিক অমুক ডিরেকশনে এই জায়গাটা কম্পাস পেলে দেখুন, ওখানে দেখুন বড় কোনো পেরেক পোতা আছে দেওয়ালে, পেরেক লাগানো আছে, ওটাকে তুলে ফেলুন, দেখুন ঠিক হয়ে যাবে। পরে আর ফোন করেনি, তো আমাকে আবার সাপোর্ট করেছে, কথা হয়েছিল, আমি বললাম হ্যাঁ বলেছিলাম। তারপর থেকে আমার কথা হয়নি। অনেকদিন পর আমাকে সে ফোন করে বলছে, আরে দাদা আপনাকে তো বুঝেছে ওই কালা জাদু বাদু করেন, হ্যাঁ ও বলছে বাড়ির অমুক ডিরেকশন ওখানে এই কিল পোতা আছে, ওটা জানলো কি করে? তার মানে আমার বাড়িতে অন্য কিছু ক্ষতি করে দিতে পারে বা কিছু। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন এতটা ইম্পর্টেন্ট, যারা একটু ক্যালকুলেশন বুঝবে না, আপনি বুঝেই যাবেন বাড়ির আপনি ওই জায়গায় ওই জিনিস রেখেছেনই, গ্যারান্টি, কিচ্ছু করার নেই। আর এটা একদম এই ব্যাপারটা আমার খুবই সায়েন্টিফিক মনে হয়, তার কারণ হচ্ছে পুরোটাই তো পড়াশোনা। একটা পুরোটা দেখো আমি তোমায় বলি, ওই কেউ যদি বলে যে আমি চোখ বন্ধ করে দেখে নিলাম তোমার ওখানে কিল পোতা আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ফেক। ওটা দেখো প্রত্যেকটা জিনিস আমি বলেছি না, লোকটা তার মানে দুর্দান্ত ক্যালকুলেট করতে পারে। যদি কেউ চোখ বন্ধ করে বলে যে আমি দেখতে পাচ্ছি ওখানে কিল পোতা আছে, তার মানে সে লোকটাকে মিথ্যে কথাই বলছে, কিন্তু লোকটা অ্যাকচুয়ালি খুব ভালো ক্যালকুলেট করতে পারে। জানে লেগে গেছে যে ওখানে আছে, লেগে গেছে হয়তো, বা বলবে যে ওটা মানে ছিল হয়তো, এরকম ব্যাপার। আমি বলবো ওটা আছে আপনার ওখানে। আমি জোরে বললে যে সেটা ঠিক হবে, আর জোরে না বললে হবে না। আমি বলবো ওটা আছে, সরিয়ে দিন, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ব্যাস এইটুকু কথা, ঠিক আছে। দেখো এই যে আজকের দিনে মানুষ ডিটিএইচ ইউজ করে, মানে ছাতার মতো, ঠিক আছে, ডিশ টিভি বা ইয়ে টিভি গুলোর, এটা কত বড় খতরনাক তোমার কোনো ধারণাই নেই। সব বাড়িতে আছে, যাদের বাড়িতে আছে তাদের এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা হবে।
যদি আমার বাড়িতে নেই, এক্ষুনি আমি তোমায় বললাম যে ওই যে বললাম ডিপ্রেশন, ঠিক আছে, ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের মাঝামাঝি শুলে ডিপ্রেশন হবে। একটা ছোট্ট ঘটনা বলে দিই, আমার বন্ধুর একটা ঘটনা। তা আমার বন্ধু আমাকে দেখিয়েছে, মানে আমার পাশেই থাকে। তো আমাকে বলছে যে ভাই আমার ছেলেটা পুরো 12টা বেজে গেছে, ওরটা একটু দেখে দে। আমি বললাম ছক দেখে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, না কিছু যদি করার থাকে করে দে। কারণ ওর বাড়ি যখন ফ্ল্যাট কিনেছে তখন আমি দেখে দিয়ে এসেছি, বাড়ি বাস্তু দেখে দিয়ে এসেছি, কোনো প্রবলেম নেই। তো ভালো কথা আমাকে বলছে এরকম। আমি বললাম ছকেও প্রবলেম নেই, তোর বাড়িতে তো আমি দেখেই দিয়েছি, কিছু প্রবলেম নেই, এত টেনশন নিচ্ছে না। তো ঠিক আছে, চেপে গেছে। পরে কয়েকদিন পরে বলছে ভাই তুই আমারটা দেখছিস না, তোকে কতবার করে বললাম, আমারটা এরকম করলি, আমার ছেলেটা পুরো হয়ে গেছে। আমরা কি হয়েছে আমাকে ঘটনাটা বল। শুনলাম, আসলে সময় পাই না তো, অনেক মানুষের থাকে। তো আমাকে বললো যে এরকম ছেলে ঠিক 10টা মানে ওর স্কুলে যাওয়ার সময় তার আগে বাথরুমে যাবে, তারপর বেরিয়ে কাটা ছাগলের মতো লাফাবে, একদম ছটফট করে পেটে ব্যথা নিয়ে, ঠিক আছে। স্কুল টাইমটা পেরিয়ে যাওয়ার পরে ওর আবার সুস্থ হয়ে যায়, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ডাক্তার দেখিয়েছি, সবকিছু নর্মাল। একটাই হয় যেটা একদম পুরো সেই দিয়ে চেক করে, ওটা করায়নি, বাকি সব করে নিয়েছে। বলে সব কটা ঠিক আছে, তুই যেটা বললি সব করে নিয়েছি, কিন্তু তাও এরকম করছে। বললাম ঠিক আছে চল বাড়িতে কোথাও দেখি কি হয়েছে কিনা। বাড়িতে যাচ্ছি, দেখি অ্যান্টেনা লাগিয়েছে, ঠিক আছে। বললাম এটা কার? বলে আমার, লাগিয়েছি। বললাম কি বলেছিল লাগাতে? আমাকে জিজ্ঞেস করে লাগানো হয়নি। বলে এটা দিয়ে আবার কি হবে? তো নর্থ ওয়েস্টে যখন তুমি ডিশ অ্যান্টেনা লাগাবে, বা সাউথ ওয়েস্ট, সাউথ থেকে সাউথ ওয়েস্টের মধ্যে যখন লাগাবে, তো জীবনে তোমার বাড়িতে এত প্রবলেম আসবে তোমার কোনো ধারণাই নেই। কেন? অ্যান্টেনা কি রাহু? না, ও কি করছে, রিসিভ করছে, তো বাড়ির যে ডিরেকশন থেকে রিসিভ করছে না সেটা ইম্পর্টেন্ট। ইন্টারনেটের তারটা কোথা দিয়ে ঢুকছে ইম্পর্টেন্ট। জগৎ থেকে রিসিভ করে বাড়িতে মধ্যে দিচ্ছে, যেই নেগেটিভ জোন থেকে ঢুকছে ওটা এফেক্ট। কি হলো তুমি বললে বিশ্বাস করবে না, আমি তোমাকে প্রুফ করে দিতে পারি। এগুলো যেগুলো কথা বলি আমি, কোনো আমার গল্প নেই জীবনে, আমার জীবনের সবকটা উপলব্ধি করে আমি তারপরে বলছি আজকে। ওকে যখন বললাম এই অ্যান্টেনাটা আজকেই সরাতে হবে, অ্যান্টেনা সরার 2 দিন পথে সম্পূর্ণ সুস্থ। কি হতো আমি তোমায় বলি, ওখান থেকে এটা আসছে, ছেলেটাকে বাবা মা বুঝতে পারছে না, প্রত্যেকদিন মারামারি করছে, বকছে, ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার যখন বলছে যে ভাই কিছু নেই, তাহলে সত্যি কিছু নেই, তাহলে তুই ইচ্ছে করে করছিস, বাবা মা এটা বুঝবে। ছেলেটার এত কষ্ট হচ্ছিল, বলে আঙ্কেল আমি, তুমি বিশ্বাস করবে না, আমার এত প্রবলেম হচ্ছে শরীরে, পেটে এমন ব্যথা হতো, আমি উঠতে পারতাম না, কিন্তু টাইমটা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর সুস্থ হতাম। এটাই ছেলেটার মধ্যে ডিপ্রেশন ঢুকছিল, যে আমাকে কেউ বুঝতে পারছে না, ফিল করতে পারছে না, এই সুইসাইড করে নেয়। এরা আচ্ছা, লং টাইম যদি থাকে না, তো তারা সুইসাইড করে ফেলে। এই ঘটনাগুলো ঘটে নর্থ ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্ট নয়, ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের মাঝামাঝি জায়গায় যদি থাকে, এইখানটাতেই হবে সব থেকে বড় প্রবলেম। বুঝতে পেরেছি। আমি ভাবছি আমার বাড়িতে কি কোথাও কিছু আছে এরকম, থাকলে আমি তো তোমাকে দেখাবো, রিসিভ করছে, যে তুমি দেখো কি কি আছে, রিসিভ করে ছাড়ছে, মানে বাড়িতে প্রবলেম হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা জোন থাকে, কোন জোনে কি রাখবে, কোনটা রাখবে না, কোনটা করবে, কোনটা করবে না, এগুলো বিস্তারিত জানা দরকার। একটা ছোট পডকাস্টে হবে না, অনেক কথা বলতে আরো পরে আবার। বাট আমার খুব ইন্টারেস্ট লাগছে এই সাবজেক্টটাতে, মানে হেভি ইন্টারেস্ট লাগছে। আমি তবে আয়নার ঘটনাটায় যেতে চাই, আমি চাই যে এটা সবাই আয়নার ঘটনাটা একবার শুনুক। এইবার যে ওই মহিলা বিজয়ী আমার ক্লায়েন্ট বললাম যে হসপিটালে, আচ্ছা এটা কি ওনারই ঘটনা? না, এবার ওনার ফ্রেন্ড আর কি, বন্ধু, ঠিক আছে, প্রবলেমে পড়েছিল, আমার কাছে এসেছিল। পুরো ডিটেলসটা তোমায় বলি, ঘটনাটা কি হয়েছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। তো বিয়েটা হওয়ার পরে ওদের একটু পুরনো বাড়ি, পুরনো কলকাতার পুরনো দিনের বাড়িটা না, ওরকম পুরনো বাড়ি, স্যাঁতস্যাঁতে দেওয়াল টাইপের, মানে তার মধ্যে বিয়ে করে সবকিছু সাজানো গোছানো, বিয়ের আগে যেমন হয় না, ছেলেরা সব সাজানো গোছানো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু করেছে। উঁচু উঁচু সিঁড়ি ওদের বাড়িটাতে, উঁচু সিঁড়ি। তো বিয়ের পরে আসার পরে বাবা মা নিচের ফ্লোরে থাকে, ছেলে আর মানে ওয়াইফ উপরে, দুজনের উপরে নিয়েছে ফ্লোরটা। তো হাজবেন্ডটা বিজনেস করে, বিজনেসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়। আজকের দিনের মেয়ে তো বুঝতেই পারছো, সবাই একটু আনন্দ করতে চায়। তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই,
হাজবেন্ড বাইরে গেছে। তো ও যখন বলে যাচ্ছে, তখন হাজবেন্ড বললো যে তাহলে কি করবে, তাহলে তুমি আমার সঙ্গে চলো, একসঙ্গে আমরা চলে যাই। তার বাড়িতে কেউ থাকবে না বলে এবার বাড়ি খালি রেখে যাবো, এটাও একটা ইয়ে। তাই বললাম যে আমার বন্ধু আছে, আমি বান্ধবীকে ডেকে নেবো, তাহলে আমরা বান্ধবী আমরা একসঙ্গে থেকে যাব, একদিনের ব্যাপার, কোনো অসুবিধে নেই, পার্টি করবো বলে। তো এবার সেখানে তো ওই নিজের বেডরুমে বসেনি, ওর পাশে আর একটা ঘর রয়েছে ওর, ঠিক আছে, সেই ঘরটাতে ওরা কি করেছে, পার্টি করেছে। যেহেতু বিয়ের আগে একটা অনুষ্ঠান, মানে একটা প্রোগ্রাম হয় যে ব্যাচেলার পার্টি, ওটা করেনি, ঠিক আছে। তো বিয়ের পরে খাওয়ানোর জন্য যেরকম হয় 4 বন্ধু মিলে এসে বসে ওরা খাওয়া দাওয়া করবে বলে রেডি করেছে। এবার লুকিয়ে লুকিয়ে ব্যাপার, মেয়েদের ব্যাপার বুঝতেই পারছে, যেন কেউ না জানতে পারে, নিয়ে এসছে খাবে বলে। তো 4টে গ্লাস সাজিয়েছে, সাজিয়ে ওর মধ্যে 4টেতে দিয়েছে। এবার জল নেবে, জলটা নিতে ঘুরে জলটা নিয়ে ঢালতে গেছে, দেখছে একটা গ্লাস খালি, মানে মেয়েটা যেদিকে বসেছে ওর গ্লাসটা খালি। এবার যেদিকে পাগল নাকি তুই এরকম ভাবে খেয়ে নিলি কেন, তুই করে বমি ফমি করবি, তখন তো বিচ্ছিরি ব্যাপার হবে। বলে আমি তো জানি না, আমি খাইনি কিছু। বলে খাইনি মানে সবারটা দেখছি, তোরটা কোথায় গেল? আমি তারপর ওর দেখবে গ্লাসের মধ্যে তুমি যদি ঢালো না, তো তুমি তুললে দেখবে তার একটা লেয়ার বা একটা বুঝতে পারবে কাঁচের গ্লাসে, এটা বোঝা যায়, ঠিক আছে। এই তো ঢেলেছিলাম, এই তো রয়েছে এখনো লেগে, পুরোটা তোর পরিষ্কার হয় না কখনো। তো এবার খেয়ে নিলে পরে তলায় একটুখানি একটা লেয়ার একটা থাকবি। তো বলছে আমি খাইনি, তাহলে তোরা তো খাসনি, আমার শুকে দেখ বা কিছু কর, আমি খাইনি। এবার মেয়েরা ভাবছে যে তাহলে কি আমাদের খাওয়াবে, অন্য কোথাও ফেলে দিচ্ছে বা কিছু, এরকম একটা ইয়ে করেছে। বলে না তুই বসে কেন, ও ভেবেছে তার মানে আমাদের খাওয়াবে, ও নিজে হয়তো খাবে না, এরকম একটা চিন্তা ভাবনা করেছে। তো না, তারপর ঢেলেছে, ওর সামনেই খেয়েছে, খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে মেয়েগুলো না একটা শরীরটা ঠিক লাগছে না ওই ঘরটাতে, ওর ভালো লাগছে না। বলে না আমরা থাকবো না, আমরা চলে যাই, ঠিক আছে। তো প্রথম তো 2জন চলে গেছে, আর ওই আর একটা বন্ধু ওর বাড়ি থেকে ফোন এসছে যে বাড়িতে একটু ইয়ে করার জন্য যেতেই হবে, হাজবেন্ড ফোন করেছে, ঠিক আছে। তো এবার মেয়েটা বলছে আমি একা একা রাস্তাতে থাকবো, তুই ওকে বললাম যার জন্য। বলে আমার তো একা থাকার কথা ছিল, ওদেরও তো থাকার কথা ছিল, তা তুই থাক, আমি যদি সেরকম হয় আমি রাত্রিরে ব্যাক করে আসছি, ঠিক আছে। তোরা চলে গেছে। তো রাত্রির বেলায় 12টা বেজে গেছে, তখন খাওয়া দাওয়ার পরে যথারীতি একটা ইয়ে আসে, ধমকি আসে, মানে সেরকম ভাবে ওখানেই শুয়ে পড়েছে ওই ঘরে, নিজের বেডরুমে যায়নি, ওই ঘরটাতেই শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে ও ফিল করছে যেন ওর কাছে কেউ এসছে, কেউ একজন যেন ওর পাশে রয়েছে। কিন্তু ওর নেশার জন্য হোক বা কোনো কারণে হোক, ও উঠতে পারছে না বা চোখ খুলতে পারছে না, কিন্তু বুঝতে পারছে ওর শরীরের উপর কেউ একটা কিছু 19-20 কিছু একটা চলছে ওর সঙ্গে, ঠিক আছে। এটা ফিল করতে করতে ঘুমিয়ে পড়ে পরিষ্কার, ঠিক আছে। পরের দিন সকালবেলা যথারীতি উঠেছে, ওঠার পরে তো নর্মাল হয়ে গেছে। তারপরে বাড়ির সব কাজের লোকজন যারা এসছে তারা কাজ ফাজ করেছে, সবকিছু করেছে, ও চান টান করে ফ্রেশ হয়ে তারপরে ওর বাবা মাও চলে এসছে, সবে ঠিক আছে, হয়ে গেছে। এর মধ্যে 2 দিন গেছে, হাজবেন্ডও এসছে এর মধ্যে। 2 দিন যাওয়ার পরে ওই বাড়িতে ওই হাজবেন্ডের একটা যে ব্যবসা ছিল, মানে খুব বড় ব্যবসা না, ছোট ব্যবসার উপর, সেখানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এবং ওদের যে বিজনেসের যে টাকা পয়সা পুঁজি প্রায় ওর মধ্যে সব ঢুকে যায়। এটা ঢোকার পরে মানে হাজবেন্ড বুঝতেই পারছো স্বাভাবিক তার কি মানসিক অবস্থা হতে পারে। তো এটা নিয়ে বাড়িতে বলছে, মেয়েটাও খুব টেনশনে পড়েছে, কিরকম বলে কি করে চলবে, আবার নতুন করে সেটা করতে অনেক প্রবলেম, হ্যাঁ, এসব নিয়ে হয়েছে। তো এর মধ্যে কি হয়েছে, রাত্রির হতেই মেয়েটা বলছে আমার প্রচন্ড গরম লাগছে, অস্বস্তি লাগছে, মানে হাত পা ছুটছে, কিরম করছে। করার পর ঘর থেকে বেরিয়ে এসছে। এবার এদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল, ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজ বলে, সেই জন্য খুব একটা বেশি ওকে ইয়ে করেনি, জোর করেনি। বললাম আমি পাশের ঘরে গিয়ে শোবো, পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো পাশের ঘরে শোয়ার পরে সকালবেলায় যথারীতি এসছে, বলে আমি ওই ঘরে গিয়ে শুলাম, আমাকে তুমি একবার বললে না যেতে, ডাকলে না, এরম ও নিজের ইয়ে দেখাচ্ছে। বলে তুমি মনে হলো তোমার কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে, ওই জন্য তুমি ওই ঘরে গেছিলে, ঠিক আছে, নো প্রবলেম, কুল। পরের দিন রাত্রিবেলায় সেম কেস, একটা ঘড়ি আছে, ঘড়িটা সে পুরোনো দিনের ঘরে, আর ট্যাং 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 12টা বেজেছে, আর উঠে পড়েছে বিছানায়। উঠে পড়ে বলছে যে না আমার খারাপ লাগছে শরীর, আমি বেরিয়ে যাবো।
তো বেরিয়ে যাবে মানে ওর হাজবেন্ড বলছে কি করতে চাইছে, রোজ এক কাহিনী, কি ব্যাপারটা কি? তোকে একটা তীব্র স্বরে কথা বলেছে। আর মেয়েটার না চুলগুলো না সেই কার্লি পুরো, বুঝলে, আর দেখবে কার্লি চুল একটু তাড়াতাড়ি ফুলে যায়, আর ওকে এমন একটা কথা বলেছে চুলগুলো যেন ফুলে উঠেছে পুরো। হাজবেন্ড দেখে না ভাবছে যে কি রে ভাই এরকম। তো ঠিক আছে বলেছে, ও ঘর থেকে চলে গেছে, রাত্রিবেলা ওখানে শুচ্ছে। এর পরের দিন হাজবেন্ড ভাবছে যে কিছু তো ব্যাপার আছে, গন্ডগোল তো কিছু হচ্ছে, কেন ওই ঘরে যায়। তো পরের দিন গিয়ে কানে কানে মানে কান পেতে আর কি শুনছে কারোর সঙ্গে কথা বলছে কিনা বা কিছু, হয় না আজকের দিনে দেখাশোনা, হ্যাঁ হতেই পারে, কিছু ছেলেদের চলবেই। তো গেছে, কিছু বুঝতে পারছে না, খালি কিরকম একটা অদ্ভুত ওর মুখ থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অদ্ভুত কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ওকে ডেকেছে, তো ডাকাতে ওর গলাটা বলছে আসবি না, ওকে, ডাকবি না, মানে একটা ছেলের মতন গলা করে বলছে। তো এটা শোনার পরে ও হাজবেন্ড চলে এসছে, বলছে ভাই কিছু তো গন্ডগোল হচ্ছে বাড়ির মধ্যে, আমি বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা যথারীতি সেম, যে ও কিছুই জানে না, কিছুই বোঝেনি, কিছুই করেনি। কি করেছে, পরের দিন সকাল মানে রাত্রিবেলা যখন হয়েছে, হাজবেন্ড কি করেছে, ওকে ধরে রয়েছে, না তুমি যাবে না বলে ওকে চেপে ধরে রয়েছে, তোমায় যেতে দেবো না বলে, আমার খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, ছেড়ে দাও, এই করেছে এই করো। ওকে বেশ চেপে ধরেছে, বলেছে না আমি যেতে তোমায় ওই ঘরে দেবো না, কি এমন আছে ওই ঘরে, তুমি রোজ রাত্রে চলে যাচ্ছ। বলে বিশ্বাস করবে না, কিছুক্ষণ পর ওকে ছাড়িয়েছে, বলছে ছাড়ো ছাড়ো টাকা, করে জিভ দিয়ে চাটছে নখগুলো, জিভটা যেরকম হয় মানুষের তার থেকে বড় হয়েছে, আর আঙুলের নখগুলোকে চাটছে, নিজের নখগুলোকে চাটছে। তো এরকম করছে দেখেও লাইটটা জ্বালিয়েছে হাজবেন্ড, দেখছে নখের এখান থেকে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, আর খাটটার দিকে তাকিয়ে যেন বাঘে যেন মাছ ডালে যেন হয় না, ওইরকম সেম ওরম দাগ করেছে দেয়ালে, খাটে, কাঠের মধ্যে এরকম দাগ করেছে, মানে এরকম চিড়ে চিড়ে গেছে দাগ। আর সাধারণ মানুষের নখ দিয়ে তুমি যদি করো কি হবে, তোমার এই নখের ওপরটা উঠে যাবে না, তো রক্ত বেরোবে, আর সেগুলোকে চাটছে বসে বসে। হাজবেন্ড দেখে পাগল, তুমি চলে যাও, তুমি চলে যাও ওই ঘরে। ও ঠিক বুঝতেই পারছে না যে এটা কে, কি করছে, আর ও কি করবে এই সময়, কি করবে বুঝতে পারছে না। পরের দিন বলে না ডাক্তারের কাছে নিয়ে যাবো, বুঝে হ্যাঁ চলো, আমার আমি যেরকম করি, তা হাত ফাত ফুলে গেছে, কিরকম একটা নীল হয়ে গেছে হাত নখগুলো। আমি এরকম কেন করলাম, ওর নিজেরও কনফিউশন, আমি কেন করেছি এটা, রাত্রিবেলা এরকম করেছি কেন। ডাক্তারের কাছে গেছে, ব্রেন স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে, এই করেছে, সব নর্মাল, কিছু নেই, সেরকম কোনো প্রবলেম নেই। হাজবেন্ড বলছে ভাই কিছু নেই এরকম হতে পারে না। ওর মা বাবা বলেছে দেখ তুই কোনো ইয়ের কাছে যা, ওঝা ফোজার কাছে যা, যেটা ঝাড়লে টাড়লে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো ওই মুসলিম অনেক পীর বাবা থাকে যারা ছেড়ে ফেরে দেয়, গেছে। রাত্রিবেলায় আবার ঠিক সেম ঘটনা, আবার সেম ঘটনা। বাড়িতে যখন ঢুকেছে রাত্রিবেলায় 12টার সময়, আমি যাবই ওই রুমটাতে। এইবার ওর বর বলেছে যেতে দেব না, বলছে মেয়েটা বলছে এরম শুধু হাতটা একটু সরালো, বুকের হাড় আর পেটের ওপরে এখানটা লাগাতে, বলছে ছেলেটা বলছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, জাস্ট আমি মানে নিঃশ্বাস নিতে পারছি না, আটকে। দেখবে এই জায়গাটা না লাগলে অনেক সময় দম বন্ধ হয়ে যায়, ওকে জাস্ট এরম করেছে না, ও ছিটকে পড়ে গিয়ে দম বন্ধ হয়ে গেছে, ওকে দেখছে কিন্তু কথা বলতে পারছে না, মানে আটকে গেছে নিঃশ্বাস। সেদিনকে একটা বিভৎস ঘটনা ঘটে, যখন ওর হাজবেন্ড একটু ঠিক হয়েছে, ঘরে গেছে, মানে ডাকতে গেছে, ডাকতে গিয়ে দরজায় হাত দিয়েছে না, দেখছে হাত ভিজে। মানে ধরো তুমি ফ্রিজ থেকে একটা বোতল বার করে রাখলে বডিতে যেমন জল হয়ে যায়, দরজায় সেরকম দরজায় জল হয়ে গেছে, মানে কতটা লো টেম্পারেচার ভেতরে হলে তবে এটা হতে পারে, কিন্তু ওই ঘরে এসি নেই। এবার সেই ঘরে ওকে প্রচন্ড ডাকছে, তারপর ডাকাডাকির পরে কোনো সাড়া শব্দ দেয়নি। এবার কি করেছে, এবার দরজা ভেঙেছে, ঢুকেছে ভেতরে, ঢোকার পর দেখছে বিছানায় শুয়ে রয়েছে, চুলগুলো পুরো ওপরে পড়ে উপর হয়ে পড়ে আছে, সারা শরীরে কোনো কাপড় নেই।
এইরকম ঘটনা ঘটার পর ওই যার এই ঘটনাটা হয়েছিল সে তখন আমার নাম্বারটা দেয়, আচ্ছা, যে বলে যে তুমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখো যদি কিছু হয়। জীবনে কখনো একটা আয়না পুরনো কিনতে নেই, পুরনো আয়না বিয়ে হবে বলেই একটা সুন্দর কাঠের ফ্রেমের অ্যান্টিক টাইপের আয়না বাড়িতে কিনে এনে লাগিয়েছিল। ওই আয়নাই হচ্ছে ওর সূত্র। ওই আয়নার মধ্যে কিছু কি আটকানো ছিল? আয়নার মধ্যেই সবকিছু থাকে। আয়নার পেছনে, আয়নাকে হচ্ছে ওয়াটার এনার্জি, ওয়াটার এনার্জি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে আয়না রাখলে উত্তর দিককে রাখতে হবে। উত্তর দিক, এই দেখো তুমি বুঝে গেলে, উত্তর দিকে আয়না, সাউথ ইস্টে রাখো, চলে যাবে, সব চলে যাবে। কেন? ওয়াটার এলিমেন্ট যেই ফায়ারে রাখবে সঙ্গে সঙ্গে প্রবলেম দিয়ে দেবে। সাউথ ওয়েস্টে রাখো, ভূত বাড়িতে আসবেই, বাড়িতে ভূত ঢুকবেই কিছু না কিছু ভাবে। ও সাউথ ওয়েস্টে রেখেছিল, সাউথ ওয়েস্টে, সাউথ থেকে সাউথ ওয়েস্টের মাঝামাঝি যে জায়গা, সাউথের পরের যে জায়গাটা সেটা সাউথ ওয়েস্ট। এখানে যদি মিরার থাকে, হ্যাঁ, তো বাড়িতে এখানে প্রবেশ করবেই যথারীতি। আমি শুনেছি, আমি প্রথমে মানুষের শুনতে চাই যে তোমার কি প্রবলেম হয়েছে, বলো। জন্ম ছকে সবকিছু নর্মাল আছে, তোমার প্রবলেমটা কি হয়েছে? বলছে এরকম, বুঝতেই পারছেন কিন্তু কিছু তো ডিফারেন্স হয়েছে, আমি ডাক্তার দেখিয়েছি, আমাকে প্রেসক্রিপশন সব দেখিয়েছে। ঠিক আছে, ওনার অ্যাক্টিভিটিস কি? ওনার অ্যাক্টিভিটিস হলো রাত্রিরে ঘড়িটা বাজলেই ও ঘরে থাকবে না, পাশের ঘরে চলে যায় এবং সেই ঘরে শোয়। তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি কি করেন ওখানে গিয়ে, ওই ঘরটায় ঢুকে আপনি করেন কি? বলে বেশ কিছুক্ষণ আমি তো চুল বাঁধি ওখানে বসে, আমার মনে আছে, নিজেরও মনে নেই কি করে। আয়নার সামনে বসি কিছুক্ষণ, বসার পর থেকে তারপর আমি আর নিজের মধ্যে কিছু বুঝতে পারি না, ঘুমিয়ে পড়ি। বেসিক্যালি ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা ও নিজেও জানে না, ঘটনাগুলো ঘটছে। তো আয়নাই হচ্ছে ওই মেইন প্রবলেম। ওই আয়না বাড়ি থেকে সরানোর পর থেকে এখন সে ভালো রয়েছে, আর কোনো প্রবলেম হয়নি। আরে আমি এই তুমি আজকে, আমি ফার্স্ট টাইম এমন কাউকে দেখলাম যে কিনা হচ্ছে এই ঘটনাটা আমাকে বললো। এরকম ঘটনা আমি প্রেত কথায় আগে পেয়েছি, এবং এক্সাক্ট এরকম টাইপেরই ঘটনা ঘটে মানুষের সাথে, কারণ আমার কাছে তো সব সত্য ঘটনাগুলো আসে এবং আমি পড়লে বুঝতে পারি কোন ঘটনাটা হ্যাঁ এটা হতে পারে। অনেকে আছে লেখার সময় তার মধ্যে অনেক কিছু হয়তো অ্যাড করে যাতে মানুষের শুনতে ভালো লাগে। তো কিন্তু এই ধরনের ঘটনা, একজন বাইক কিনেছে, পুরনো বাইক কিনেছে, এবং পুরনো বাইকটা চালাতে গিয়ে যখন থেকে সেই পুরনো বাইকটা চালাচ্ছে তার সাথে কিছু না কিছু খারাপ ঘটেই চলেছে, কন্টিনিউয়াসলি খারাপ ঘটে চলেছে। কোনো একটা পুরনো আলমারি কিনেছে এবং সেই পুরনো জিনিস কেনার পর থেকে একটা নতুন সমস্যা সব থেকে বেশি শুরু হয় যেটা আয়না। কখনো পুরনো আয়না কিনতে নেই, পিতৃপক্ষ চলাকালীন আয়না কিনতে নেই। আয়নায় দেখবে যদি কোনোভাবে দাগ হয়ে যায় হঠাৎ করে, সেই আয়না ইউজ করা উচিত নয়। কোনো আয়না যদি হঠাৎ করে ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, সেই আয়না তখনই বের করা উচিত। কেন? আয়নায় কি থাকে এমন? আয়না হচ্ছে ওয়াটার এনার্জি বলেছি না আমরা, জল, ধরো একটা জল, ঠিক আছে, তুমি গ্লাসের মধ্যে তুমি কোনো নেগেটিভ কথা বলে খাও জলটা, তোমার সঙ্গে সেই নেগেটিভটা হবেই। তুমি পজিটিভ কোনো কিছু দেখবে, পীর বাবা যারা আছে, যারা দেখবে তোমাকে দেয়, জলের মধ্যে মন্ত্র পড়ে তোমাকে দেয়। আমাদের যদি পুরাণে যাও, এই ফুল বেলপাতা এই সেই এগুলোর কোনো প্রচলন ছিল না তখন, শুধুমাত্র ওয়াটার দিয়ে পুজো হতো, শুধু জল দিয়ে পুজো হতো। জল আমাদের কথা শুনতে পায়, সেরকম ওয়াটার এনার্জি আয়নায় তুমি যদি দেখবে অনেক মানুষ আছে আয়নার প্রতি খুব তারা আকৃষ্ট হয়, আয়নার সামনে দেখলেই এরম করে, জানবে তাদের জীবনে কিন্তু দুর্ভাগ্য আসতে পারে, তাই নাকি? ভৌতিক কিছু ঘটনা তার জীবনে ঘটতে পারে। দেখো, ভৌতিক ঘটনা ঘটলেই যে তার জীবনে ভুলভাল কিছু দেখবে, এরকম করবে, এরকম নয়। সব থেকে বেশি এফেক্ট করে মহিলা এবং বাচ্চাদের। এই যে বললাম না, যারা ধরো মানে অতৃপ্ত, যাদের সময় হয়নি, টাইমের আগে মারা গেছে কোনো কারণে, তাদের যে থাকতে হবে, তারা একটা শরীর চায়, শুধু তারা একটা শরীর চায়। বাচ্চাদের খুব তাড়াতাড়ি এফেক্ট করতে পারে, মহিলাদের খুব তাড়াতাড়ি এফেক্ট করতে পারে। আজকে কত জানো তুমি, মানে এই মনস্তত্ত্ববিদ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে বাচ্চাদের নিয়ে যেতে বাধ্য হয় বাচ্চারা, বাবা মারা। এখন তো প্রচুর বেশি পরিমাণে মনস্তত্ত্ববিদের কাছে যেতে হচ্ছে ডিউ টু রিজন বাস্তু। তোমার বাড়ি যদি ঠিক না থাকে, তোমাকে ডাক্তারের পেছনেই দিতে হবে, তোমার বাচ্চাকে কোনোদিনও ভালো মানুষ করতে পারবে না, তুমি ভালো ব্যবসা করতে পারবে না।
তুমি সংসার আমরা তো প্রবলেমস গুলোকে আগে নিজেরা টেনে আনি, এবং সেটা মানসিক সমস্যা হোক, সেটা আমি যেমন একটা কথা খুব বলি, আমার সাথে যারই দেখা হয় আমি কথা বলি যে লোকে বলে যে হচ্ছে আরে তুই প্রচুর সিগারেট খাস, আমার কথা বলছি না, মানে যে কাউকে, তাই জন্য তোর সাথে এরকম শরীর খারাপ হচ্ছে, তুই প্রচুর এই করিস তাই তোর শরীর খারাপ হচ্ছে, তুই ওটা করিস শরীর খারাপ হচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার বাবা সারা জীবন চাকরি করেছেন, তার হাতে বেশি টাকা থাকতো না, এবং মানে ঠাকুরের কৃপায় এবং মায়ের সুন্দর রান্নায় বাবার কিন্তু নো কোলেস্টেরল, নো প্রেশার, নাথিং। আমি প্রচুর বাইরের খাবার দাবার খাই, আমার কিন্তু তুলনামূলক হঠাৎ করে সমস্যা বাবার থেকে বেশি হয়। কারণ ফুড এমন জিনিস, এখনকার দিনে খাবার এমন জিনিস যে আমরা খাবার থেকেই সব থেকে আমাদের হেলথের খারাপ জিনিসগুলোকে নিজেদের 100% এটা তো সত্যি। হ্যাঁ, এবং এই বাস্তুর কথা বললে যখন আমার এটা মাথায় এলো যে আমরা আমাদের বাড়ির মধ্যে এমন সমস্যা ক্রিয়েট করে রাখি যার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এবার বলি ব্যাপারটা কি, তুমি বললে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, গুটখা খেলে ক্যান্সার হয়। আমি তোমায় বলছি 10 বছরের বয়সের বাচ্চা সে কি খেয়েছে যে তারা ক্যান্সার হচ্ছে? একটা মহিলা যে কোনোদিন একটা সুপুরি দাঁতে চিবায়নি, তার ক্যান্সার হচ্ছে কি করে হচ্ছে? কোনো নেশা করলেই যে হবে এটা না, আমি নেশা করতে কখনোই বলবো না, নেশা করাটা তো একদমই ঠিক নয়, কোনো দিন নয়। যত নেশা থেকে দূরে থাকতে পারবেন তত আপনার জন্য ভালো। কিন্তু বাড়ি ওর বাস্তু এফেক্ট করে। নর্থ ইস্ট ডিরেকশন যদি খারাপ হয় তো তোমাকে ডাক্তারের হাত ধরে থাকতেই হবে। নর্থ ইস্ট ডিরেকশন, ধরো নর্থ ইস্ট যেমন শেষ হচ্ছে, দেখো একটা মানে একটা পরে না একটা বাস্তু বেরিয়ে আছে গো, জানো তো? এই যে নর্থ থেকে নর্থ ইস্ট, এই যে জোনটা, ঠিক আছে, এখানে যদি টয়লেট থাকে প্রবলেম হবে, এখানে যদি রান্নাঘর হয় প্রবলেম হবে, এখানে যদি কোনো ভুল রং থাকে প্রবলেম হবে, এখানে ছুরি কাচি থাকলে প্রবলেম হবে, এখানে ভ্যারাইটি অনেক কিছু রয়েছে, গাছ রাখলেও প্রবলেম হবে। আমার তো আজীবন বাথরুমেই ইস্ট সাইড, এই যে ছোটবেলা থেকে ওই জায়গাটা ইস্টে প্রবলেম নয়, নর্থ ইস্ট এক প্রপার ওই যে আমি বললাম না তোমাকে, একটা ডিরেকশনকে 8টা ভাগে বিভক্ত করতে হয়, 11.25, মানে এইটা আমার ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে 8টা ভাগে আমার 8টা ভাগে ভাগ করতে হবে। এটা তুমি এরকম ভাবে দেখে করতে পারবে না, তুমি কাগজ কলমে করতে হবে বা কম্পাস বের করে, না কাগজ কলম নিয়ে, তার মানে তোমার প্ল্যানটা নিতে হবে, প্ল্যান বানাতে হবে, প্ল্যান বানিয়ে তোমার কোন জায়গাটায় নর্থ বা কোন জায়গাটা একটা যে কোনো পয়েন্ট ধরতে হবে, তার মধ্যে স্কেল বসিয়ে ওটাকে পুরো দিয়ে কত ডিগ্রিতে পড়ছে তখন তোমার বেরিয়ে যাবে। ওকে, মানে এটা সিস্টেমেটিক্যালি আমি রাফলি বলে দিতে পারি এটা উত্তর দিক, চলো এটা থাকলে খারাপ হবে, কিন্তু তুমি এক্সাক্ট করাতে গেলে, ডিটেইল করতে গেলে একদম তোমার প্রত্যেকটা পয়েন্ট। তোমার চেম্বার কোথায় বসে? আমার তো দেখ বাইরে বেশি হয়, ঠিক আছে, কলকাতাতে আছে, কলকাতাতে শোভাবাজারে বসি, শিয়ালদাতে রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহারে রয়েছে, ঠিক আছে, এগুলো সব জায়গায়, দিল্লি রয়েছে, মানে সব জায়গায় আমার যেতেই হয়। কারণ কি, আমার তো প্রবলেমটা অন্য, আমি তো শুধুমাত্র ফোনে করতে পারবো না, আমাকে তো ভিজিট করতেই হয়, এটা একটা বড় প্রবলেম। ভিজিট করলে দেখো, যারা এখন ধরো বিদেশে রয়েছে তারা ভিজিট করাতে পারবে না, আমি জানি। আমাকে কি করতে হবে, আমাকে প্ল্যানটা যেটা পাঠায়, ঠিক আছে, এবং আপনাকে কম্পাস ধরে একটা যে কোনো ডিগ্রি পয়েন্ট আমাকে দিতে হবে, পয়েন্ট করে, তাহলে এর উপর আমি স্কেল বসে আমি কমপ্লিট করে নিতে পারবো, ঠিক আছে। এবার আমি তো বুঝেই যাবো যে কোন ডিরেকশনে কি আছে, আমি সেই জায়গাটা পয়েন্ট আউট করে তাকে ছবি পাঠিয়ে দিতে পারি যে আপনি দেখুন ঠিক এই জায়গাটায় কি আছে, তাহলে সে ওখান থেকে বলে দিতে পারবে হ্যাঁ আমার এই জায়গাটা এই আছে, বা ছবি নিয়ে নিলাম, ছবি নিয়ে আমি কি আছে অবজেক্ট আমি বলে দেবো যে এটা রিমুভ করতে হবে, এটা রাখতে হবে, ব্যাস গল্প শেষ, আর কিছু না। বাচ্চা ইস্যু হচ্ছে না নর্থ ইস্টে, মানে নর্থ ইস্ট একটা বড় সমস্যার কারণ। প্রত্যেকটা ডিরেকশন খুব ইম্পর্টেন্ট। নর্থ জল, ইস্ট কি বললে? ইস্ট আমাদের গাছ, সবুজ বললাম, ঠিক আছে, গ্রিন। দেখো জল মাটিতে পড়লো প্রথম, ঠিক আছে, মাটিতে পড়ার পর কি হবে, গাছ হবে, গাছটা যখন মরবে কি হবে, কাঠ হবে, সেখান থেকে আগুন জ্বলবে, আগুন জ্বলার পর কি হবে, মাটি হবে, আর মাটির তলাতে কি করবে, মেটাল বেরোবে। তাহলে আমি কি বললাম, প্রথমে ওয়াটার পরে গাছ হয়ে গেল। ইস্ট, নর্থ হচ্ছে জল, জল পড়লো ইস্টে গিয়ে গাছ হলো, গাছ পচলো সাউথ ইস্টে গিয়ে আগুন জ্বললো, আগুন জ্বলার পর ছাই বেরোলো, সাউথ ওয়েস্টে এলো, সাউথ ওয়েস্টে মাটি হলো, আর ওয়েস্টে যেই যাচ্ছে তখন কি হচ্ছে, মাটির তলা থেকে মেটাল বেরোচ্ছে। সাবজেক্টটা এইটুকুই, কিন্তু এটার দেখার নজরিয়া আলাদা আলাদা হতে হয়, এক একজনের আলাদা আলাদা। আমার মনে হয় যে কোনো সাবজেক্টকেই
আমি এখন একটা জিনিস যেমন বুঝেছি, আমি এখন মানে রিসেন্ট টাইমস আমি এটা ফিল করেছি যে আমি কোনো একটা কাজ যখন আগে করতাম, আমি কাজটার মধ্যে থেকে কাজটা করতাম, এখন আমি কাজটার উপর থেকে কাজটাকে দেখে কাজটা করি। মানে আমি দেখেছি দুটোই কিন্তু দৃষ্টিভঙ্গি, কিন্তু দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে আমি বলছি না যে ওপর থেকে দেখাটাই ঠিক, কিন্তু সামটাইমস ওপর থেকে দেখে যখন আমি কাজটা করি, কাজটার সম্পর্কে আমার অনেক স্বচ্ছ ওভারভিউ তৈরি হয়। নিশ্চয়ই, আর ওভারভিউ যেটা তুমি ওপর থেকে দেখতে পাচ্ছ, আমি কি করছি পুরো ডিটেইলসটা দেখতে পাচ্ছ। এইটা আমি ভুল করলাম, এই পদক্ষেপটা কি আমার ভুল নেওয়া হচ্ছে নাকি এই পদক্ষেপটা ঠিক নেওয়া হচ্ছে, মানে এই যে দেখার ভঙ্গিমা, এটাই হচ্ছে বাস্তুর খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন দেখো জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ কোন প্ল্যানেট কত ডিগ্রিতে আছে, দশা কি চলছে, কোন প্ল্যানেটের সঙ্গে এখন মানে চেঞ্জ হয়ে কোন প্ল্যানেটের সঙ্গে কানেক্ট হয়েছে, এগুলো তো আমরা একটা রাফলি বলতে পারবো। জন্ম ছকের যত প্রবলেম থাকুক, বাড়ি যদি ঠিক থাকে তুমি অনেক বেশি ওভারকাম করে যাবে। আমি বলতে পারি যে কোনো চার্ট এরকম প্রবলেম ছাড়া নেই, সব প্রত্যেক চার্টে কিছু না কিছু তোমার প্রবলেম আছে। সেই প্রবলেমটা তোমার যে রয়েছে না, তো সেইটাকে কি করে ওভারকাম করবে। আমি তোমাকে প্রথমেই আজ বলছিলাম না, একটা তোমাকে বলবো, দেখো আমি একটা জিনিস তোমায় বলি, আমাদের পূর্বজন্ম ছিল, আগের জন্ম। আমি বলতে পারি প্রচুর মানুষ অন্তত বলবে যে আমি আগের জন্ম আমি মানি না, ঠিক আছে। তুমি আগের জন্মে কি ছিলে আমি বলতে পারবো কি করে, আমি কি করে বুঝবো বলো? বোঝা যায়, 100% বোঝা যায়। মানুষ যাতে বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে, সেটার জন্য একটা ছোট্ট নমুনা দেখাই, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যখন রাত্রিতে ধরো ঘুমো, কোনো একটা স্বপ্ন তো দেখো, ঘুম ঠিক ভাঙার পরে তোমাকে যদি কি স্বপ্নটা দেখলে এক্সাক্ট বল, আরে মানে দেখলাম কিন্তু তারপর কি হলো ভুলে গেলাম, আর কিছুক্ষণ পর তুমি এমনিই ভুলে যাবে পুরো পুরো স্বপ্নটা। ভালো করে লক্ষ্য করবে, এটা কিছু কিছু দিন কিছু স্বপ্ন আমি ভুলে যাই, হ্যাঁ কিছু কিছু দিন কম মনে থাকে, না আমার প্রচুর স্বপ্ন আছে মনে থাকে, হতে পারে, ঠিক আছে। যে স্বপ্নটাকে হয়তো তুমি খুব ভালো করে রিয়েলাইজ করে তুমি দেখছো, এই মনে হতে পারে, প্রচুর স্বপ্ন মনে থাকে। ম্যাক্সিমাম লোকের স্বপ্ন দেখার পর সকালবেলা উঠলে ভুলে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম লোকের কথা বলছি, এক্সেপশনাল তো তোমার মতো হবেই। আমি স্বপ্ন দেখে মনে রাখি, ইনফ্যাক্ট আমি স্বপ্ন থেকে গল্পও লিখি। আচ্ছা, তো হতে পারে, ঠিক আছে। এই রিসেন্ট আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা নিয়েও আমি একটা প্রায় সিনেমার প্লট বানিয়ে ফেলেছি। বাহ। এইবার দেখো আমি বলি তোমায়, তোমার জন্মছকে লোক প্রত্যেকটা মানুষের দেখবে 9th হাউস খুব ইম্পর্টেন্ট বলে। 9th হাউস, তো 9th হাউস থেকে মানুষ কি বলে যে আমার মানে ভাগ্য। আচ্ছা, ভাগ্যটা কি করে হয় আগে বলো? ভাগ্য আমার কর্ম, তো আমি যা কর্ম করেছি সেটাই আমার ভাগ্য, ঠিক আছে। আমি বললাম না, কর্মা যা করে এসেছি বা আজ যা করছি সেটা কালকে কর্ম, ঠিক আছে, কর্ম। 9th হাউসে যেই প্ল্যানেট বসে আছে, তোমার ঠিক সেইখানে উইক পয়েন্ট রয়েছে। লোক ঠিক উল্টো বলবো আমি, লোক যা বলছে তার ঠিক উল্টোটাই আমি তোমায় প্রুফ করে দেখিয়ে দিতে পারি। কারণ হচ্ছে লগ্ন হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশন, লগ্ন। 5th হাউস হচ্ছে আমার সন্তান, আর 9th হাউস হচ্ছে আমার পিতা। এটাকে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সন্তান আমার আগে এসছে না আমি সন্তানের আগে এসেছি? আমি সন্তানের আগে এসেছি। তোমার সন্তান তুমি আসার পরে তো হবে, আর তোমার বাবা কি তোমার আগে এসছে? তাহলে ওইটাই পূর্বজন্ম। 9th হাউস বলে দিই, কারণ ধরো চন্দ্র বসে আছে, বুঝতে পেরেছি, কিন্তু 9th হাউস বলে কি 9th হাউস মানে ভাগ্যের ঘর, ভাই ওটা তো তোর বসে আছে হেভি ভালো, তোর বৃহস্পতি বসে আছে খুব ভালো, এই বসে আছে। তুমি দেখো সেইখান থেকেই কষ্ট পাবে তুমি। তোমার 9th হাউসে চন্দ্র আছে না, তুমি সর্বক্ষণ ভীত, কিছু করতে গেলেই ভয় পড়ছে, সবসময় একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কেন জানি না। কারণ তুমি মানুষকে আগের জন্মে কষ্ট দিয়ে এসছো, ভয়ে দেখিয়ে এসছো, এই জন্মে তোমাকে ভয় পেতে হবে প্রতি মুহূর্তে। ওকে, যেই প্ল্যানেট বসে থাকবে, 9th হাউসে স্যাটার্ন বসে আছে, 9th হাউসে যদি কারোর ধরো রবি বসে আছে, কথার কথা রবি বসে আছে, পিতার থেকে দেখো কষ্ট পাবে তুমি, পিতার দ্বারা কষ্ট পাবে, কারণ রবি যেহেতু পিতা সম্মান। আচ্ছা, মানে তুমি বলছো 9th হাউসে যেই প্ল্যানেট বসে থাকবে তুমি কষ্ট পাবে সেই কারণ ওই আগের জন্মে সেই কর্মটা খারাপ করে এসছো। এবার যদি ওখানে স্যাটার্ন থাকে, কর্ম নিয়ে প্রবলেম হবে, খুব বিজি। একটা ছক দেখাও খুব ইজি। রাহু থাকলেও তার মানে তো মানে লিটারাল বিভিন্ন জায়গা থেকে প্রবলেম ফেস, বিভিন্ন জায়গা থেকে নাজেহাল হয়ে যাবে, শরীরে ইনফেকশন হবে। হ্যাঁ, হেভি জিনিস বললে তো মিলিয়ে দেখবে প্রত্যেকটা চার্টে প্লেন এন্ড সিম্পল। আমি অ্যাকচুয়ালি আগের জন্মে তুমি যা কর্ম করে এসছো, 9th হাউসে সেই প্ল্যানেট বসে থাকবে। ওকে, এবার আমার নিজেরটা দেখতে হবে কি আছে। ছোট ছোট বিষয় কিন্তু তোমরা দেখো, একটা কথা বলি, খুব তুমি কিন্তু হেভি সহজ করে বলছো, মানে দেখো
আর তুমি খুব সহজ করে ব্যাপারটা বলে জিনিসটাকে দিচ্ছ। খুব সহজ ভাবে ধরতে হবে। ধরো একটা মেয়ে, ধরো তোমার পছন্দ ওই মেয়েটাকে, ঠিক আছে, লোকে তো এখন বশীকরণ করাচ্ছে সব যত ঢপবাজি জিনিস, আমি একদম বিশ্বাস করি না, ঠিক আছে। তুমি একটা মেয়ের কাছে যখন যাবে, তুমি তোমাকে কিরম ভাবে প্রেজেন্টেশন করবে, মানে তুমি কিরম ভাবে যাবে, মানে তুমি কি করে জানবে সেই মেয়েটা কি পছন্দ করে? পারবে না। ফর্মুলা দিয়ে দিচ্ছি, মানুষ করতে পারে। তবে এটা যদি কেউ অপব্যবহার করে তাহলে আলাদা কথা। অপব্যবহার করলে তোমার জীবন আবার 9th হাউস পরের জীবন খারাপ হবে, তুমি বুঝবে তোমার জিনিসটা, ঠিক আছে। লোকে 5th হাউস থেকে প্রেম বোঝে, বাড়ির জন্মছকে 5th হাউস, এগুলো অনেকে বুঝবে না। আমি যারা অ্যাস্ট্রোলজি একটু নিয়ে চর্চা করে তারা একটু বুঝবে, ঠিক আছে। তো তোমার দেখবে জন্মছকে রবি কোথায় বসে আছে। ধরো একটা ছেলে, তার পার্টনার কিরম চাইছে, ধরো চন্দ্র বসে আছে, ঠিক আছে। তো চন্দ্র হচ্ছে ইমোশন, ঠিক আছে। সেই ছেলেটা বলবে, ভাই আমি একটা এমন মেয়ে চাই যে আমার মনের কথা বুঝবে। আমার মনের কথা বুঝবে না, পয়সা আছে, দেখতে সুন্দর, আমার পছন্দ না, ভালো লাগবে না। সে যেন আমাকে বোঝে, আমার দুঃখটা বোঝে, আমি যেন তাকে গল্পগুলো, আমার কষ্টগুলো বলতে পারি, শেয়ার করতে পারি, সে পছন্দ করবে। যখনই দেখবে কোনো একটা মেয়ে, তার 7ম ভাবে দেখবে মঙ্গল বসে আছে, বলে ভাই আমার তো ফাটা জিন্স, হাতে ট্যাটু, ভালো বাইক, আমার এরকম একটা চাই। ওরম হলে বলো তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। জিম করা ফিগার চাই, ঠিক আছে, মঙ্গল হলে। তো রাহু যদি বসে থাকে না কারোর 7ম-এর উল্টো দিকে, মানে রবি যেখানে বসে তার, আচ্ছা রবির উল্টো দিকে, রবির 7ম উল্টো দিকে, ঠিক আছে। রাহু বসে আছে না, ভাই গাড়ি কি আছে, ছেলেটা তো এসছে, গাড়ি কি আছে ওর, বড় গাড়ি আছে কিনা, বিদেশে চাকরি করে না কিনা, ডলারে ইনকাম করে কিনা, তাহলে ওটাই আমার চলবে। দেখতে যা হোক আমার ইম্পর্টেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে হলে মানে একই, ছেলে মেয়ে যা ইচ্ছে। আচ্ছা তাহলে তো কোনোদিনও রবির উল্টো দিকে তো কোনোদিনও রবি থাকবে না। না, রবি থাকবে মানে রবিকে কোনোদিনও, না রবি থাকতে পারবে না। রবির উল্টো দিকে যে কোনো প্ল্যানেট থাকবে, ঠিক আছে। মানে তুমি এটা দেখো, যারা অ্যাস্ট্রোলজি বোঝে না, যারা অ্যাস্ট্রোলজি জানে না, ঠিক আছে, দেখবো আমি এটা। তো যে কোনো চার্টে মিলিয়ে দেখবে যে তোমার অ্যাকচুয়ালি, ধরো আমরা কাউকে পেয়ে গেছি বা আমরা বিয়ে করে ফেলেছি, এখন আর চিন্তা করে লাভ নেই। যারা ইয়ং জেনারেশন রয়েছে, যারা ভাবছে যে আমি কিরম ছেলে পছন্দ করি, ধরো আমি নিজেই জানি না যে আমি কিরম ছেলে বা আমি কিরম মেয়ে পছন্দ করি। আচ্ছা উল্টো দিকে যদি কিছু না থাকে, সেই প্ল্যানেট কোথায় আছে, ওই হাউসের রুলিং প্ল্যানেট কোথায় আছে সেটাও দেখতে পারো, সেই প্ল্যানেট হয়ে যাবে, ঠিক আছে। দেখবে ওই ওর উল্টো দিকে রুলিং প্ল্যানেট, ধরো কথার কথা বলছি মঙ্গল ধরো রয়েছে এবার 3rd হাউসে, কোথাও একটা 3rd হাউসে বসে রয়েছে মঙ্গল। কার ঘরে বসে আছে সেটার উপর তোমার অ্যাট্রাকশন, যার ঘরে বসে আছে সে। ওকে, যদি বৃহস্পতির ঘরে থাকলে নলেজ চাই আমার, ভাই ছেলেটা যেরকমই হোক, আমার যেন নলেজ, যেন জ্ঞান যেন থাকে। ওই আনপড় গাঁওয়ার হলে আমি তাকে পছন্দ করবো না, যত সুন্দরী হোক, যত পয়সাই থাকুক, চলবে না আমার ভাই। স্যাটার্ন হলে অনেস্ট কিনা আগে বলো ভাই। তুমি যদি অনেস্ট না হও, তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। তোমার মধ্যে অনেস্টি থাকতে হবে, আর তোমার খাটিয়ে হতে হবে। ওইরকম তুমি বাবার পয়সা আছে বলে বিছানায় শুয়ে তুমি করবে, ভাই আমার পছন্দ না তোমাকে। এইগুলো আমার মনের যে চাহিদা, সেটা ওখানে ছবির মতো ফুটে উঠবে। আর তুমি 10টা অ্যাস্ট্রোলজারের কাছে যাও, আপনার 5th হাউসের লর্ড ওখানে, এখানে ওর ঘাড়ে সে বসে আছে, কনফিউজ হয়ে যায় নিজেরাই। আরো অনেক মজার ব্যাপার আছে। দেখো তোমার সাথে গল্প করতে হবে। আমি জীবনে অ্যাস্ট্রোলজি করেছি, আমার অ্যাস্ট্রোলজিটাকে মানে বুকের ভেতর থেকে ভালোবেসে। যাদের জন্ম তারিখ 7 হয় না, তারা অ্যাস্ট্রোলজিকে একদম ভালো করে বোঝে। আর আমি সিঙ্গেল 7, অনলি 7। তো 7 মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি আমার ছোট থেকে থাকবে। এবার দেখো জন্মছকে আমাদের বাবা মা যারা থাকেন, তাদের, আমার বউয়েরও 7, তো অ্যাস্ট্রোলজির উপর কানেক্ট হবেই। হ্যাঁ, ওর ইন্টারেস্ট আছে, মানে আমার সাথে কথা বলতে অকাল্টের উপর কিন্তু তার অ্যাট্রাকশন থাকবে, যে ওই আলমারিটার ভেতরে কি আছে। হ্যাঁ, খুব ইন্টারেস্ট এগুলোতে, কি আছে ওর ভেতর, কেন এটা হলো, এই ডিপ যতক্ষণ না যাবে না, ও মাথায় চোর করতেই থাকবে, ঘুরতেই থাকবে। আমার যেমন, আমি ভাবলাম ভাই ছক দেখে, একটা 4টে গ্রহ দেখে এ মানুষটার জীবন সম্বন্ধে এত বলছে, হাউ ইট ইজ পসিবল। আমাকে তো জানতেই হবে এটা। বইয়ের ফাঁকেও সেই চটি বই পাওয়া যেত ছোটবেলায়, অ্যাস্ট্রোলজি। আরে এই ডেডিকেশনটা না থাকলে তো ভালো করাই যাবে না। তো যে সাকসেসফুল পৃথিবীতে, তারা সবাই পাগলামো করেছে কোনো কিছু। তুমি বিশ্বাস করবে না, কত হসপিটালে দিন কাটিয়েছি। কেন কি এই যে রোগ হয়েছে, কেন হয়েছে? আচ্ছা, তোমার যে রোগটা হয়েছে কেন হয়েছে, দেখতে দৌড়েছি।
যে এই মানুষটার এই প্রবলেম হলো কেন, তার বাড়ির কোথায় কি আছে। আমি তোকে ডিস্টেন্স থেকে 10 মাইল দূর থেকে একটা বাড়ি মোটামুটি যতটা দূর থেকে দেখা যায় না, ওর লেআউটটা দেখলে না বুঝে যাবো যে এই বাড়িতে কি ঘটনা ঘটেছে, এই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা আছে কিনা আমি ওখান থেকে দেখে বলে দেবো, কোন জায়গায় আছে এটা আমি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি কি হয়, আমার নাকটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনের। আমি অনেক সময় রান্না করি, জানো তো, মানে অনেকে আমার বাড়িতেও ব্যঙ্গ করে, রান্নার আমি স্মেলটা নিয়ে না বলে দেবো নুন কম হয়েছে বা ঝাল কম হয়েছে বা কিছু একটা পড়েনি। ইয়েস, একদম সত্য বলছি, এর মধ্যে কোনো, আমি দেখো এতক্ষণ যা বলছি এর মধ্যে কোনো ওই এইটা ওটা না, এখান থেকে ওখান থেকে নয়, মানে যেটা আমার জীবন সেটাই আমি বলছি। না, তোমার মধ্যে একটা অথেন্টিসিটি আছে, এটা আমি দেখে বুঝতে পারছি। ঠিক আছে, নাম, একটা মানুষের জীবনের নাম কত ইম্পর্টেন্ট জানো, আমার কাছে কত সবাই নামকরণ করায়। তোমরা হয়তো নিউরোলজিতে গিয়ে নাম রেকটিফিকেশন করো, তাই যেটা তোমার হয়ে গেছে না, যতই রেকটিফিকেশন করো ঠিক হয় না, খুব একটা আহামরি প্রাধান্য পায় না। আমি খুব খেটে দেখেছি এর পেছনে, প্রচুর টাইম দিয়ে দেখেছি। আমার মনে হয় যে নিউমারোলজি ইজ আ ভেরি গুড সাবজেক্ট, কিন্তু ওই চেঞ্জের জীবনে কোনো কিছু করা সম্ভব না। সব একটা বেসিক লেভেল পর্যন্ত অনেক কিছু করা যায়, কিন্তু যদি ডিপ ডাইভ করতে হয় অ্যাস্ট্রোলজি তোমায় যেতেই হবে, যদি ডিপলি ব্যাপারটাকে একদম। এবং আমার মনে হয় শুধু অ্যাস্ট্রোলজি না, তখন সবকটা সাবজেক্টকেই একসাথে নিয়ে কাজ নিতে হবেই। তুমি ফোন নাম্বারই বলো না, যদি নিউমারোলজিতে যাও তুমি ফোন নাম্বার দেখে নাও, ফোন নাম্বারে কত রকম ইয়ে রয়েছে। তুমি 4টে অক্ষর প্রথম ফেলে দাও, 4টে অক্ষর ফেলেই দাও পুরো প্রথম, ঠিক আছে। 5 নম্বর থেকে শুরু করো, প্রত্যেকটা তোমার লাইফে ইম্পর্টেন্ট নাম্বার। 5 নম্বর সংখ্যাটা কি আছে, 6 নম্বর সংখ্যা কি আছে, 5 নম্বর তুমি কিভাবে ইনকাম করবে, 6 নম্বর হচ্ছে ব্যাংকে কত রাখবে, 7 নম্বর তোমার আলটিমেটলি সাকসেস কি আছে। হ্যাঁ, ইয়েস স্যার, নাম্বার বলে দেবে তোমার জীবনে। আমাকে তো ফোনও করতে হয় না ভাই, 4 নম্বর দিয়ে কি দেখবো আমি বলে দিচ্ছি। আমাকে যখন ফোন কেউ বাজে না, ফোন নাম্বার দেখে বুঝি কি এই পয়সা আটকে গেছে নাকি, বলে দাদা কি বলছেন আপনি, কোথায় থাকেন, কাকে কি বলছেন, এটা সম্পূর্ণ তুমি কি বললে। চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই, যার ধরো ফার্স্ট নাম্বারটা 9 দিয়ে শুরু, ঠিক আছে, মোস্ট অফ লাস্টে গিয়ে 9 হয়ে গেল, হতেই পারে লাস্টেও 9, বা কারোর ধরো 6 দিয়ে শুরু, লাস্টে গিয়ে 6 হয়ে গেল, তো গ্যারান্টি দিয়ে তার জীবনে না এইরকম উঠে গিয়ে ওই রকম পড়েছে, একই জায়গায় ফিরে এসছে, কেন কি 9 দিয়ে শুরু হয়ে আবার 9-এ চলে এসছে। তো তোমার জীবনে এই গোল গোল জীবন ঘুরছে, আমার জীবনে কিছু হচ্ছে না। একটা মানুষের মোবাইলে দেখুন 6666, সবাই বলে 6 বাই গুড নাম্বার, শুরু 1 এ শেষ। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, 7 দিয়ে শুরু, 7 1 দিয়ে শেষ। নিচে থেকে তো 1 না, এটা 1 তো রবি, ঠিক আছে। 1 হচ্ছে তোমার লাস্টে যেটা, লাস্ট 3টে নাম্বার খুব ইম্পর্টেন্ট, লাস্ট 2টো নাম্বার খুব ইম্পর্টেন্ট। লাস্ট 3টে সংখ্যা কি আছে তোমার, 871, ঠিক আছে। এবার 7 আর 8 আর 16, 7 হয়ে যাচ্ছে তোমার টোটালটা নাম্বার, ওই 3টে সংখ্যা হয়েছে 7, ঠিক আছে। তুমি কি নিয়ে কাজ করতে ভালোবাসো? আমি স্পিরিচুয়াল জিনিস, এই অকাল্ট সায়েন্স, আর ভূত প্রেত, গল্প লেখা, সিনেমা বানানো। কোন নাম্বার হয় এগুলো? কোন নাম্বার হয় বলতে, মানে কোন গ্রহ হয়? ভূত প্রেত অকাল্ট এগুলো তো কেতু নাম্বার কত? 7। তাই তো করি আমি, তোমাকে টেনে নিয়ে আসবো। আর তুমি যদি এটাই করো না, তুমি এখান থেকেই সাকসেস পাবে। হ্যাঁ, আমার এটা নয় যে তোমার ওই নাম্বারই তোমাকে একমাত্র দিয়েছে, আরো অনেক কিছু দেখা। আমার স্যাটার্ন কেতু আছে, ঠিক আছে, কিন্তু স্যাটার্ন কেতুর যে ফলাফল গুলো, ওগুলো কিন্তু আমার সাথে হয় না। কে বললো তোমায় স্যাটার্ন কেতু আছে? আমি কাজ করছি এগুলো নিয়ে। স্যাটার্ন কেতু আছে না, স্যাটার্নের সঙ্গে কেতুই বসে আছে না। স্যাটার্ন কি দেয়? কর্ম দেয়। আর কেতু কি দেয়? অকাল্ট দেয়। অকাল্টে কর্ম দিচ্ছে। হ্যাঁ ব্যাস ভাই, তুমি বিন্দাস থাকো, জীবনের সব থেকে বেশি সাকসেস তুমি পাবে, কেউ তোমায় সরাতে পারবে না। তো প্রত্যেকটা জিনিস, মানে ভাই অ্যাস্ট্রোলজি শুধু না, নিউরোলজি মজাদার সাবজেক্ট। নিউরোলজি দেখো, জানতে পারলে তো খুব সুন্দর, আর টুপি পড়াতে পারলে খুব সুন্দর। তো তোমায় টুপি পড়াতে পারি তাহলে খুব সুন্দর, আর নাহলে নলেজ দাও। তুমি প্রশ্ন যে কোনো করো, আমি তোমাকে উত্তর সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবো, তাহলে তুমি বুঝতে পারবে যে সাবজেক্টে কিছু আছে। দারুণ, তোমার সাথে কথা বললে শেষ হবে না আমি জানি, আবারও আমরা বসবো নিশ্চয়ই, এবং আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই পডকাস্টটা। ওভারঅল আমাদের সবার, মানে আমাদের ক্যামেরার পেছনে শুভম রয়েছে, শুভমেরও খুব ভালো লেগেছে। শুভম পেছন থেকে মানে মিষ্টি হাসি দিচ্ছে অনেকক্ষণ ধরেই সব শুনে। আশা করছি আপনাদের এই পডকাস্টটা ভালো লেগেছে এবং আপনারা অতনুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং তার পাশাপাশি অতনুদাকে আবার নিশ্চয়ই চাই আপনাদের, কারণ এত সুন্দর ঘটনা বলেছে আমাদের দুটো, যে ঘটনা দুটো শুনে, মানে প্রথম ঘটনাটায় তো আমার পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছে, এত ভালো। পুরোটা তো বলতে পারিনি।
সেকেন্ড দিন তাহলে আমরা আবার নতুন কোনো ঘটনা শুনবো। পুরোটা বলতে পারিনি যে ওর মাঝখানে আরো একটা দিন আমার জীবনে ঘটেছিল, কেন কি অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, অত কথা বলতে পারবো না। ঠিক আছে, নেক্সট দিন আমরা ওই ঘটনাটার একটা কন্টিনিউয়েশন শুনবো। কিন্তু আজকের মতো এপিসোড এখানে শেষ হচ্ছে, আর বড় করবো না এপিসোডটাকে। আপনারা শুনুন, পারলে আবার শুনুন, একবার ওয়াচিং হয়ে গেলে রিওয়াচ করুন, বিঞ্জ ওয়াচ করুন আমাদের চ্যানেলকে, এবং আমাদের সাথে থাকুন সব সময়। প্রত্যেক শুক্রবার এবং রবিবার আমাদের প্রেত কথা চ্যানেলে এপিসোড আসে, এবং আমাদের এই চ্যানেলে শনিবার করে এপিসোড আসে এবং মঙ্গলবার করে এপিসোড আসে। শুনুন, দেখুন, জানুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।